নমস্কার। আজ থেকে আমি একটা নতুন বই শুরু করছি আপনাদের জন্য, যেটা সম্পূর্ণভাবে আমার পড়ে এত ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। নামটা শুনলে আপনাদেরও আশা করি খুবই পছন্দ হবে। সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর সমগ্র। কি খুশি তো? গল্পগুলো তো অনেক বড় বড়, তাই আমি ভেবেছি প্রতিটা গল্প আমি দুটো দুটো পাঠ করে আপনাদের জন্য উপস্থাপন করব। সহযোগিতা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের যে গল্পটা আমি শুরু করব তা হলো ভয়ঙ্কর সুন্দর। এর মধ্যেও ছোট ছোট কিছু পার্ট আছে, আমি সেগুলো গল্প বলার সময় আপনাদের জানিয়ে দেব, এবং তার ভেতরে যে গল্পটা আছে সেটাও আমি আপনাদের পড়ে শোনাবো। আমি বইটা পড়তে পড়তে থামতেই পারছিলাম না। আমি জানি না সুনীল গঙ্গোপাধ্যায়ের বইতে কি আছে, বিশেষ করে কাকাবাবু আমি যে কতবার পড়েছি তার ঠিক নেই। আশা করি এখন মানুষের সময় খুব কম, আমার কিন্তু অডেল সময়, আমি রিটায়ার্ড মানুষ। তাই চিন্তা করেছি গল্পটা পড়ে আপনাদেরকে শোনাই, আপনাদের অবসর সময় আপনারা শুনতেও পারবেন, কেননা বই বয়ে বয়ে নিয়ে যেতে হবে না। দেখুন কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। তাহলে শুরু করছি গল্প ভয়ঙ্কর সুন্দর। তার প্রথম অংশটা হলো লিদার নদীর তীরে। আর সবাই পাহাড়ে গিয়ে কত আনন্দ করে। আমাকে সারাদিন বসে থাকতে হয় গজ ফিতে নিয়ে, পাথর মাপতে হয়। ফিতের একটা দিক ধরে থাকেন কাকাবাবু, আর একটা দিক ধরে টানতে টানতে আমি নিয়ে যাই, যতক্ষণ না ফুরোয়। আর সকাল থেকে একটুও কুয়াশা নেই, ঝকঝক করছে আকাশ, পাহাড়গুলোর মাথায় বরফ, রোদ্দুর লেগে চোখ ঝলসে যায়। ঠিক মনে হয় যেন সোনার মুকুট পড়ে আছে। যখন রোদ্দুর থাকে না তখন মনে হয় পাহাড় চূড়ায় কত কত আইসক্রিম, যত ইচ্ছে খাও, কোনো দিনও ফুরোবে না। যাই হোক, আমার ডাকনাম সন্তু, আমার ভালো নাম সুনন্দ রায়চৌধুরী। আমি বালিগঞ্জের তীর্থপতি ইনস্টিটিউশনে ক্লাস 8-এ পড়ি। আমার একটা কুকুর আছে, তার ডাকনাম হলো রকু। ওর ভালো নামও অবশ্য একটা আছে, ওর ভালো নাম রকুকু। আমার ছোট মাসির বাড়িতে একটা পোষা বিড়াল আছে, আমি সেটার নাম লিখেছি লড়াবি। আমি ওকে তেমন ভালোবাসি না, তাই ওর ডাকনাম নেই। আমার কুকুরটাকে সঙ্গে আনতে পারিনি বলে মাঝে মাঝে আমার মন খারাপ হয়। আমি গত বছর ফাইনাল পরীক্ষায় সেকেন্ড হয়েছি, কিন্তু স্পোর্টসে 4টে আইটেমে ফার্স্ট হয়েছিল। কাকাবাবু এই জন্য আমাকে খুব ভালোবাসে। আজ চমৎকার বেড়াবার দিন, কিন্তু আজও সকালবেলা কাকাবাবু বললেন, চলো সন্তু, আর সোনমার্গের দিকে যাওয়া যাক, ব্যাগ দুটোতে সব জিনিসপত্র ভরে নাও। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু সোনমার্গে তো আগেও গিয়েছিলাম, আবার ওখানেই যাব? কাকাবাবু বললেন, হ্যাঁ, ওই জায়গাটাই বেশি ভালো, ওইখানেই কাজ করতে হবে। আমি একটু মন খারাপ করে বললাম, ও কাকাবাবু, আমরা শ্রীনগর যাব না? কাকাবাবু চশমা মুছতে মুছতে উত্তর দিলেন, না না, শ্রীনগরে গিয়ে কি হবে, বাজে জায়গা, আর জল আর জল, লোকজনের ভিড়। আর 14 দিন হলো আমরা কাশ্মীরে এসেছি, কিন্তু এখনো শ্রীনগর দেখিনি।
আচ্ছা, এই কথা কেউ বিশ্বাস করবে? আমাদের ক্লাসের ফার্স্ট বয় দীপঙ্কর ওর বাড়ির সবাইয়ের সঙ্গে কত বছর বেড়াতে এসেছিল কাশ্মীর। দীপঙ্করের বাবা বলে রেখেছেন ও পরীক্ষায় ফার্স্ট হলে তোকে প্রত্যেকবার ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবে। সেই জন্যই তো 2 নম্বরের জন্য সেকেন্ড হয়েও আমার খুব একটা দুঃখ হয়নি। কাশ্মীর থেকে ফিরে গিয়ে দীপঙ্কর কত গল্প বলেছিল। ডাল হ্রদের ওপর ওদের কত রকম সুন্দরভাবে সাজানো বড় বড় নৌকো থাকে। ওখানে সেই নৌকোগুলোর নাম হচ্ছে হাউস বোট। সেই হাউস বোটে থাকতে কি আরাম! রাত্রিবেলা যখন হাউস বোটে আলো জ্বলে ওঠে তখন মনে হয় জলের ওপর মায়াপুরী বসেছে। শিকারা নামের ছোট ছোট নৌকো ভাড়া পাওয়া যায়, তাইতে চলে যাওয়া যায় যেখানে ইচ্ছা সেখানে। মোগল গার্ডেন্স, চশমা শাহী, নেহরু পার্ক, এইসব জায়গায় কি ভালো ভালো সব বাগান। দীপঙ্করের কাছে গল্প শুনে আমি ভেবেছিলাম যে শ্রীনগরই বুঝি কাশ্মীর। এবার কাকাবাবু যখন কাশ্মীরে আসবার কথা বললেন তখন কি আনন্দই যে আমার হয়েছিল। কিন্তু এখন আমার কাশ্মীরের কিছুই প্রায় দেখা হলো না। 14 দিন কেটে গেল। কাকাবাবুর কাছে শ্রীনগরের নাম বললেই উনি বলেন ওখানে গিয়ে কি হবে, বাজে জায়গা, শুধু জল, জলের উপর তো আর ফিতে দিয়ে মাপা যায় না। তাই বোধহয় কাকাবাবুর পছন্দ না। সত্যি কথা বলতে কি, কেন যে কাকাবাবু ফিতে দিয়ে পাহাড় মাপছেন তা আমি বুঝতে পারি না। অবশ্যই পহেলগ্রাম জায়গাটাও খুব সুন্দর, কিন্তু যে জায়গাটা এখনো দেখিনি সেই জায়গাটাই কল্পনায় বেশি সুন্দর লাগে। পহেলগ্রামে বরফ মাখা পাহাড়গুলো এত কাছে মনে হয় এক দৌড়ে চলে যায়। একটা ছোট্ট নদী বয়ে গেছে পহেলগ্রাম দিয়ে। ছোট হলেও নদীটার দারুণ স্রোত, আর জল কি ঠান্ডা। পহেলগ্রামে অনেক দোকানপাট, অনেক হোটেল আছে। এখান থেকেই তো তীর্থযাত্রীরা অমরনাথের দিকে যায়। অনেক সাহেব মেমেরও ভিড়। যারা আগে শ্রীনগর ঘুরে পহেলগ্রামে এসেছে তাদের মধ্যে অনেকে বলে যে শ্রীনগরের থেকে পহেলগ্রাম জায়গাটা নাকি বেশি সুন্দর। কিন্তু আমি তো শ্রীনগর দেখিনি, তাই আমার ঠিক বিশ্বাস হয় না। শ্রীনগরের মতন এখানে তো আর হাউস বোট নেই। আমরা কিন্তু এখানেও হোটেলে থাকি না, আমরা থাকি নদীর এপারে একটা তাঁবুতে। এই তাঁবুতে থাকার ব্যাপারটা কিন্তু আমার খুব পছন্দ। দীপঙ্কররা শ্রীনগরের জলের ওপর হাউস বোটে ছিল, কিন্তু ওরা তো তাঁবুতে থাকেনি। দমদমে ভিআইপি রোড দিয়ে যেতে যেতে কতদিন দেখেছি মাঠের মধ্যে সৈন্যরা তাঁবু খাটিয়ে আছে। আমারও খুব শখ হতো তাঁবুতে থাকার। আমাদের তাঁবুটা ছোট হলেও বেশ ছিমছাম, পাশাপাশি 2টো খাট, কাকাবাবু আর আমার। রাত্রিবেলা দুপাশের পর্দা ফেলে দিলে ঠিক ঘরের মতো হয়ে যায়। আর একটা ছোট ঘরের মতন আছে এক পাশে, সেটাই জামা কাপড় ছাড়বার জন্য। অনেকে তাঁবুতে রান্না করেও খায়। অবশ্য আমাদের খাবার হোটেল থেকেই আসতো। তাঁবুতে শুলেও কিন্তু খুব বেশি শীত করে না। আমাদের 3খানা করে কম্বল গায়ে দিতে হয়। ঘুমোবার সময়ও পায়ে গরম মোজা পরা থাকে। কোনো দিন খুব শীত পড়লে আমরা কয়েকটা হট ওয়াটার ব্যাগ বিছানায় নিয়ে রাখি। কত রাত পর্যন্ত শুয়ে শুয়ে আর নদীর স্রোতের শব্দ শুনতে পাই। আর কি একটা রাত জাগা পাখি ডাকে কিয়াও কিয়াও করে। মাঝে মাঝে অনেক রাত্রির তাঁবুর মধ্যে মানুষজনের কথা শুনতে পাই। তখন আমার ঘুম ভেঙে যায়। আমার বালিশের পাশেই টর্চ থাকে, তাড়াতাড়ি টর্চ জেলে দেখি। কাশ্মীরে চোর ডাকাতের ভয় প্রায় নেই বললেই চলে। এখানকার মানুষ খুব অতিথি পরায়ণ। টর্চের আলোয় দেখতে পাই তাঁবুর মধ্যে আর কেউ নেই। আমার কাকা বাবুই ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে যেন তর্ক করে, তাই ওর 2 রকম গলা হয়ে যায়। কথাগুলো আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু আমার এই সময় একটু ভয় ভয়ও করে।
তখন উঠে গিয়ে কাকাবাবুর গায়ে একটু ঠেলা মারলেই উনি চুপ করে যায়। আমার একটু দেরিতে ঘুম ভাঙে। পরীক্ষার আগে আমি অনেক রাত জেগে পড়তে পারি, কিন্তু ভোরে উঠতে আমার খুব কষ্ট। আর এখানে এই শীতের মধ্যে, ও বাবা, এখন তো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না। কাকাবাবু কিন্তু খুব ভোরে উঠতে পারে। আমি জেগে উঠেই দেখি কাকাবাবুর ততক্ষণে দাড়ি কামানো, স্নান করা সব শেষ। বিছানা থেকে নেমেই আমি তাঁবুর মধ্যে একটু লাফালাফি দৌড়ি শুরু করে দিই। তাতে খানিকটা শীত কাটে। আর সকালবেলা মুখ হাত ধুয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তাঁবুতে থাকার একটা সুবিধা, এই দরজায় তালা লাগানো হয় না। তাঁবুতে তো দরজাই থাকে না, দরজার বদলে শক্ত পর্দা, সেটা দড়ি দিয়ে বেঁধে রাখলেই হলো। আমাদের কোনো জিনিসপত্র কোনোদিন চুরি হয়নি। কাশ্মীরে নাকি চোর নেই, অবশ্য ডাকাত আছে, সেটা আমরা পরে টের পেয়েছিলাম। যাই হোক, ছোট ব্রিজটা পেরিয়ে চলে এলুম নদীর এদিকে। এই সকালে এই রাস্তায় কত মানুষজনের ভিড়, কত রকম রং বেরঙের সব পোশাক। যে দেশে খুব বরফ থাকে সে দেশের মানুষ খুব রঙিন জামা পরতে ভালোবাসে। ঝাঁক ঝাঁক সাহেব মেম এসেছে আজ। ঘোড়াওয়ালা ছেলেরা ঘোড়া ভাড়া দেওয়ার জন্য সবাই একসঙ্গে চিল্লামিল্লি করছে। আমরা কিন্তু এখন ঘোড়া ভাড়া নেব না, আমরা বাসে করে যাব সোনমার্গ। তারপর সেখান থেকে ঘোড়া ভাড়া নিয়ে পাহাড়ে উঠব। কাকাবাবুর না ঘোড়ায় চড়তে খুব কষ্ট হয়, তাই আমরা ঘোড়ায় বেশি চড়ি না। প্রথম কদিন আমাদের একটা জিপ গাড়ি ছিল, এখানকার গভর্নমেন্ট থেকে দিয়েছিল। গভর্নমেন্টের লোকেরা কাকাবাবুকে খুব খাতির করেন, কিন্তু আমার কাকাবাবু ভারী অদ্ভুত মানুষ। তিনি কোনো লোকের সাহায্য নিতে চান না। 2-3 দিন বাদেই তিনি জিপ গাড়িটা ফেরত পাঠিয়ে দিয়েছে। আমাকে তখন বলেছিলেন, সব জায়গায় তো আর গাড়ি যায় না, যেসব জায়গায় গাড়ি যাওয়ার রাস্তা নেই সেখানেই আমাদের বেশি কাজ, বুঝলি? ঘোড়া পানিয়েই তিনি কষ্ট করে চড়বেন ঘোড়ায়, এই বলেই ফেললাম। আমার তো কাকাবাবুকে কিন্তু অন্য কেউ ঘোড়া বললে আমার ভীষণ রাগ। আমি তো শুধু একবার মনে মনে বললাম, কাকাবাবু তো জন্ম থেকেই ঘোড়া নন। মাত্র 2 বছর আগে কাকাবাবু যখন আফগানিস্তানে গিয়েছিলেন, তখন কাবুলের থেকে খানিকটা দূরে ওনার গাড়ি উল্টে যায়। তখনই একটা পা একেবারে চিপসে ভেঙে গিয়েছিল। কাকাবাবুকে এখন কাছে ভর দিয়ে হাঁটতে হয়। এখন আর একলা একলা নিজে নিজে সব কাজ করতে পারেন না। তাই জন্য কোথাও গেলে আমাকে সঙ্গে নিয়ে যান। আমারও বেশ মজা, কত জায়গায় বেড়াই। গত বছর পুজোর সময় গিয়েছিলাম মথুরা, সেখান থেকে কালিকট। হ্যাঁ, সেই কালিকট বন্দর যেখানে ভাস্কো দা গামা প্রথম এসেছিলেন। ইতিহাসে, ভূগোলে যেসব জায়গার নাম পড়েছি, সেখানে সত্যি সত্যি কোনোদিন বেড়াতে গেলে কিরকম যে অদ্ভুত ভালো লাগে কি বলবো। আগে চাকরি করার সময় কাকাবাবু যখন বাইরে বাইরেই ঘুরতেন, তখন আমরা ওকে বেশি দেখতে পেতাম না। চাকরি থেকে রিটায়ার করার পর উনি কলকাতায় আমাদের বাড়িতে থাকেন, বই পড়েন দিন রাত, আর বছরে 1-2বার নানান ঐতিহাসিক জায়গায় বেড়াতে যান। তখন আমাকে নিয়ে যান সঙ্গে। কাশ্মীরে এর আগেও কাকাবাবু 2-3বার এসেছেন। এখানে অনেকেই দেখি কাকাবাবুকে চেনেন। কাছে ভর দিয়েও কাকাবাবু কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটতে পারেন। হাতে 2টো ব্যাগ নিয়ে আমি পাল্লা দিতে পারি না। এত তাড়াতাড়ি এসেও কিন্তু আমরা বাসটা ধরতে পারলাম। সোমনাথ যাবার প্রথম বাস একটু আগেই ছেড়ে গেছে, পরের বাস আর 1 ঘন্টা বাদ। অপেক্ষা করতে হবে। কাকাবাবু কিন্তু বিরক্ত হলেন না। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কিশোর, জিলিপি হবে নাকি? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। কাকাবাবু যে এক সময় মনের কথাটা ঠিক কি করে বুঝতে পারেন। পরের গ্রামে যারা বেড়াতে যায়নি তারা বুঝতেই পারবে না এখানকার জিলিপির কি অপূর্ব স্বাদ। খাঁটি ঘিয়ে ভাজা,
মস্ত বড় মৌচাক সাইজের জিলিপি, টুসটুসে রসে ভর্তি, ঠিক মধুর মতন। ভেজাল ঘি কাশ্মীরে যায় না, ডালডা তো বিক্রি হয় না। এবার সোনার খোঁজে না গন্ধকের খোঁজে, এই পার্ট। বাস স্ট্যান্ডের কাছেই সোহন পালের বিরাট মিষ্টির দোকান। ভেতরে চেয়ার টেবিল পাতা, দেয়ালগুলো সব আয়না দিয়ে মোড়া। খাবারের দোকানের ভেতর কেন যে আয়না দেওয়া হয় বুঝি না। খাবার খাওয়ার সময় নিজের চেহারা দেখতে কারোর ভালো লাগে নাকি? জিলিপিতে কামড় বসাতেই হাত দিয়ে রস গড়িয়ে পড়ল। কাকাবাবু নিজে কিন্তু খুব কম খান, তবে আমার জন্য 3-4 রকমের খাবারের অর্ডার দিয়েছে। 1 ঘন্টা সময় কাটাতে হবে তো। কাশ্মীরে এসে যতই পেট ভরে খাও, একটু বাদেই কিন্তু আবার খিদে পাবে। এখানকার জলে সব কিছু তাড়াতাড়ি হজম হয়ে যায়। কি প্রফেসর সাহাব, আজ কোন দিকে যাবেন? তাকিয়ে দেখি আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন একজন বিশাল চেহারার মানুষ। চিনি একে, নাম হচ্ছে সুচা সিং। প্রায় 6 ফিট লম্বা, কবজি দুটো আমার মতো চওড়া, মুখে সুবিন্যস্ত দাড়ি। সুচা সিং এখানে অনেকগুলো বাস আর ট্যাক্সির মালিক। খুব জবরদস্ত ধরনের মানুষ। কি কারণে যেন উনি আমার কাকাবাবুকে প্রফেসর বলে ডাকেন, যদিও কাকাবাবু কোনোদিন কলেজে পড়াননি। কাকাবাবু আগে দিল্লিতে গভর্নমেন্টের কাজ করতেন। এখানে একটা কথা বলে রাখি, কাশ্মীরে এসে প্রথম কয়েকদিনই অবাক হয়ে লক্ষ্য করছিলাম এখানে অনেকেই ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। বাংলাদেশ থেকে এত দূরে, আশ্চর্য ব্যাপার না? কাকাবাবুকে জিজ্ঞেস করেছিলেন এর কারণ। কাকাবাবু বলেছিলেন, ভ্রমণকারীদের দেখাশুনো করাই তো কাশ্মীরের লোকেদের প্রধান পেশা। আর ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে বাঙালিদের সংখ্যাই বেশি। বাঙালিরা খুব বেড়াতে ভালোবাসে, তাই বাঙালিদের কথা শুনে শুনে এরা অনেকেই বাংলা শিখে নিয়েছে। যেমন সাহেব মেম অনেকে আসে বলে এরা ইংরাজিও জানে বেশ ভালোই। এখানেই একটা ঘোড়ার সহিসকে দেখেছি, 22-23 বছর বয়সে। সে কোনোদিন স্কুলে পড়েনি, নিজের নাম সই করতেও জানে না, অথচ ইংরেজি, বাংলা, উর্দু একদম জলের মতো বল। সুচা সিং ভাঙা ভাঙা উর্দু আর বাংলা কথা মিশিয়ে বলে, কিন্তু উর্দু তো আমি জানি না। ওই তন্দুরস্তি, তাকাল্লুফ এই জাতীয় 2-4টে কথার বেশি শিখতে পারিনি, তাই ওর কথাগুলো কিন্তু আমি বাংলাতেই বলবো। কাকাবাবু সুচা সিংকে একদম পছন্দ করেন না, লোকটির বড্ড গায়ে পড়া ভাব আছে। কাকাবাবু একটু নির্লিপ্তভাবে বললেন, কোন দিকে যাবো ঠিক নেই, দেখি কোথায় যাওয়া যায়। সুচা সিং চেয়ার টেনে নিয়ে এসে বসে পড়লেন। কোন দিকে যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, তার দরকার নেই, আমরা একটু কাছাকাছি ঘুরে আসবো। আরে আমার তো গাড়ি যাবে, নামিয়ে দেবো আপনাদের। না, আমরা বাসে যাব। আরে সোনমার্গের দিকে যাবেন তো বলুন, আমার একটা ভ্যান আছে, ওটাতে যাবেন, আবার ফেরার সময় ওটাতেই ফিরে আসবেন। প্রস্তাবটা এমন কিছু খারাপ নয়, সুচা সিং বেশ আন্তরিকভাবেই বলছেন, কিন্তু পাত্তা দিলেন না কাকাবাবু। হাতের ভঙ্গি করে সুচা সিংয়ের কথাটা উড়িয়ে দিয়ে কাকাবাবু বললেন, না, কোনো দরকার নেই। কাকাবাবু যে সুচা সিংকে পছন্দ করছেন না, এটা অন্য যে কেউ দেখলেই বুঝতে পারবে, কিন্তু সুচা সিংয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। চেয়ারটা কাকাবাবুর কাছে টেনে এসে খাতির জমাবার চেষ্টা করলেন। আপনার এখানে কোনো অসুবিধা কিংবা কোনো কষ্ট হচ্ছে না তো? কিছু দরকার হলে কিন্তু আমাকে বলবেন। কাকাবাবু বললেন, না না, কোনো অসুবিধা হচ্ছে না। বলছি, চা খাবেন তো? আমার সঙ্গে 1 পেয়ালা চা খান। কাকাবাবু সংক্ষেপে বললেন, আমি চা খেয়েছি, আর খাবো না। কাকাবাবু এবার পকেট থেকে চুরুট বার করলেন। আমি এর মানে জানি। আমি লক্ষ্য করেছি
সুচা সিং সিগারেট কিংবা চুরুটের ধোঁয়া একেবারে সহ্য করতে পারেন না। কাকাবাবু ওকে সরাবার জন্যই চুরুট ধরালেন। সুচা সিং কিন্তু তবু উঠলেন না, নাকটা একটু কুঁচকে সামনে বসেই রইলেন। তারপর হঠাৎ ফিস করে জিজ্ঞেস করলেন, প্রফেসর সাহেব কিছু হুদিস পেলেন? কাকাবাবু বললেন, কি পাবো? আরে যা খুঁজছেন এতদিন ধরে। কাকাবাবু অপলকভাবে একটুক্ষণ তাকিয়ে রইলেন সুচা সিং এর দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না কিছুই পাইনি, বোধহয় কিছু পাওয়াও যাবে না। তাহলে আর খুঁড়া পা নিয়ে তো তকলিফ করছেন কেন? তবু খুঁজছি, কারণ খোঁজাটাই আমার নেশা। আপনারা বাঙালিরা বড় অদ্ভুত। আপনি যা খুঁজছেন সেটা খুঁজে পেলে তা তো গভর্নমেন্টেরই লাভ হবে, আপনার তো কিছু হবে না। তাহলে আপনি গভর্নমেন্টের সাহায্য নিচ্ছেন না কেন? গভর্নমেন্টকে বলুন, লোক দিবে, গাড়ি দেবে, সব ব্যবস্থা করবে, আপনি শুধু খবরদারি করবেন। কাকাবাবু হেসে এক মুখ ধোঁয়া ছাড়লেন সুচা সিং এর দিকে। তারপর বললেন, এটা আমার খেয়াল ছাড়া আর কিছু তো নয়। গভর্নমেন্ট সব ব্যবস্থা করবে, তারপর যদি কিছুই না পাওয়া যায় তখন সেটা একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে না? আরে লজ্জা কি আছে? গভর্নমেন্টের তো কত টাকারই শ্রাদ্ধ হচ্ছে। কোম্পানি কা মাল দরিয়া মে ডাল। কাকাবাবু আবার হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন সিংজি, বাঙালিরা ভারী অদ্ভুত, তারা নিজেদের ভালো মন্দ বোঝে না। সুচা সিং বললেন, আপনাকে দেখেই বুঝেছি আপনি ভালো আদমি, কিন্তু একদম চালাক নন। একটা কথা আগে বলা হয়নি, কাকাবাবু কাশ্মীরে এসেছেন গন্ধকের খনি খুঁজতে। কাকাবাবুর ধারণা কাশ্মীরের পাহাড়ের নিচে কোথাও প্রচুর গন্ধক জমা আছে। কাশ্মীর সরকারকে জানিয়েছেন সে কথা। সরকারকে না জানিয়ে তো কেউ আর পাহাড় পর্বত মাপামাপি করতে পারে না, বিশেষত কাশ্মীরের মতো সীমান্ত এলাকা। আমি আর কাকাবাবু তাই গন্ধকের খনি আবিষ্কার করার কাজ করছি। সুচা সিং বললেন, প্রফেসর সাহেব ওসব গন্ধক টন্ধক ছাড়ুন। আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে পাহাড়ের নিচে সোনার খনি আছে। সেটা যদি খুঁজে বার করতে পারেন। কাকাবাবু খানিকটা নকল আগ্রহ দেখিয়ে বললেন, আপনি জানেন এখানে সোনা পাওয়া যাবে? ডেফিনেটলি, আমি খুব ভালোভাবে জানি। আচ্ছা, আপনি যখন জানেনই যে এখানে সোনা আছে, তাহলে আপনি সেটা আবিষ্কার করে ফেলুন না। আরে আমার যে আপনাদের মতো বিদ্যে নেই, সব খুঁজে বার করা আপনাদের কাজ। আমি তো শুনেছি টাটা কোম্পানির যে এত বড় ইস্পাতের কারখানা, সেই ইস্পাতের খনি তো একজন বাঙালি আবিষ্কার করেছিল। কাকাবাবু চুরুটের ছাই ফেলতে ফেলতে বললেন, কিন্তু সিংজি, সোনার খনি খুঁজে পেলেও আপনার কি লাভ হবে? সোনার খনির মালিকানা গভর্নমেন্টের হয়, গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, তারাই সব নিয়ে নেবে। সুচা সিং উৎসাহের চোটে টেবিলে ভর দিয়ে এগিয়ে পাশে এসে বললেন, নিক না গভর্নমেন্ট, তার আগে আমরাও যদি কিছু নিতে পারি, আমি আপনাকে সাহায্য করব। এখানে মুস্তফা বসির খান বলে একজন বুড়ো আছে, লোকটা খুব ইমানদার। সে আমাকে বলেছে মার্তণ্ডের কাছে তার ঠাকুরদা পাহাড় খুঁড়ে সোনা পেয়েছিল। আপনিও সেখানে পাহাড় খুঁড়তে লেগে যান। আরে শুনুন শুনুন প্রফেসর। কাকাবাবু আমার দিকে ফিরে বললেন, ওঠ সদ্য ওঠ, আমাদের বাসের সময় হয়ে এসেছে। তোর খাওয়া হয়েছে? আমি বললাম, হ্যাঁ একটু জল খাবো। খেয়ে নে, আর ফ্লাস্কে একটু জল ভরে নিয়েছিস তো? তারপর কাকাবাবু সুচা সিংয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কি ধারণা মাটির তলায় আস্তে আস্তে সোনার চাই পাওয়া যায়? পাথরের মধ্যে সোনা পাওয়া গেলেও তা গলিয়ে বার করা একটা বিরাট ব্যাপার। তাতে
তাছাড়া সাধারণ লোক ভাবে সোনাই সবচেয়ে দামি জিনিস, কিন্তু তুমি ব্যবসা করো, তোমার তো বোঝা উচিত অনেক জিনিসের দাম সোনার চেয়েও বেশি। যেমন ধরো, কেউ যদি একটা পেট্রোলের খনির সন্ধান পেয়ে যায়, সেটার দাম সোনার খনির চেয়েও কম হবে না। তেমনি গন্ধক শুনে হেলাফেলা করছো, কিন্তু সত্যি যদি প্রচুর পরিমাণে সালফার ডিপোজিটের খোঁজ পাওয়া যায়, আরে সে তো হলো গিয়ে যদির কথা, যদি গন্ধক থাকে। কিন্তু আমি আপনাকে বলছি কাশ্মীরে সোনা আছে। তাহলে তুমি খুঁজতে লেগে যাও। আয় সন্তু। সুচা সিং হঠাৎ খপ করে আমার হাতটা ধরে বললেন, কি খোকা বাবু, কোন দিকে যাবে? সুচা সিং এর বিরাট হাতখানা যেন বাঘের থাবা, তার মধ্যে আমার ছোট হাতটা যে কোথায় মিলিয়ে গেছে আমি উত্তর না দিয়ে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবু বললেন, আজ আমরা দূরে কোথাও যাব না, এই কাছাকাছিই যাব। সুচা সিং আমাকে আদর করার ভঙ্গি করে বললেন, খোকাবাবুকে নিয়ে একদিন আমি বেরিয়ে আনবো। কি খোকাবাবু, কাশ্মীরের কোন কোন জায়গা দেখা হলো? আর যাবে আমার সঙ্গে? একদম শ্রীনগর ঘুরিয়ে নিয়ে আসবো। শ্রীনগরের নাম শুনে আমার একটু একটু লোভ হচ্ছিল, তবু আমি বললাম না। সুচা সিং এর হাত ছাড়িয়ে আমরা দোকান থেকে বেরিয়ে এলাম। সুচা সিংও এলেন পেছনে পেছনে। আমরা তখন বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে হাঁটতে লাগলাম অন্যদিকে। কাকাবাবু সুচা সিংকে মিথ্যে কথা বলেছেন, আমরা যে আর সোনমার্গে যাব তা তো সকাল থেকেই ঠিক আছে। কাকাবাবু সুচা সিংকে বললেন না সে কথা। দুজন মাঝে কখনো মিথ্যে কথা বলেন না তা মোটেই ঠিক না, মাঝে মাঝে বলেন। যেমন আর একটা কথা, কাকাবাবু অনেককে বলেছেন যে তিনি এখানে গন্ধকের খনি আবিষ্কার করতে এসেছেন, কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না। কাকাবাবু হয়তো ভেবেছেন ছেলে মানুষ বলে আমি সব কিছু বিশ্বাস করব, কিন্তু আমি ততটা ছেলে মানুষও নয়। আমি এখন ইংরেজি গল্পের বইও পড়তে পারি। কাকাবাবু অন্য কিছু খুঁজছেন, সেটা যে কি তা অবশ্য আমি জানি না। সুচা সিং ও কাকাবাবুকে ঠিক বিশ্বাস করেনি। সুচা সিং তার সরকারি মহলে কিন্তু অনেকের সঙ্গে জানাশোনা, সেখান থেকে কিছু শুনেই বোধ হয় সুচা সিং সুযোগ পেলেই কাকাবাবুর সঙ্গে ভাব জমাবার চেষ্টা করে। সুচা সিং এর কি ধারণা কাকাবাবু গন্ধকের নাম করে আসলে সোনার খনিরই খোঁজ করছেন? আমরা কি সত্যি সোনার সন্ধানে ঘুরছি? সুচা সিং এর দৃষ্টি এড়িয়ে আমরা চলে এসেছি খানিকটা দূরে। রোদ উঠেছে, পথে এখন অনেক বেশি মানুষ, আর শীতটা একটু বেশি পড়েছে, আর সুন্দর বেড়াবার দিন। বাসের এখনো বেশ খানিকটা দেরি আছে। সুচা সিং এর জন্য আমরা বাস ডিপোতে যেতেও পারছি না। আস্তে আস্তে হাঁটতে লাগলাম উদ্দেশ্যহীনভাবে। কাকাবাবু আর মনে চুরুট টেনে যাচ্ছেন। আমি একটা পাথরের টুকরোকে ফুটবল বানিয়ে সুখ দিচ্ছিলাম। হঠাৎ আমি চেঁচিয়ে উঠলাম, আরে আরে স্নিগ্ধাদি যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো স্নিগ্ধাদি, সিদ্ধার্থদা, রিনি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কে ওরা? উত্তর না দিয়েই আমি চিৎকার করে ডাকলাম, এই স্নিগ্ধাদি। এক ডাকেই শুনতে পেল। ওরাও আমাকে দেখে অবাক, এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি কাকাবাবুকে বললাম, কাকাবাবু তুমি ছোটদির বন্ধু স্নিগ্ধাদিকে দেখোনি? উৎসাহে আমার মুখ জল জল করে উঠল। এত দূরে হঠাৎ কোনো চেনা মানুষকে দেখলে কি আনন্দই যে লাগে। কলকাতায় থাকতেই অনেকদিন স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়নি, আর আজ হঠাৎ এই কাশ্মীরে, বিশ্বাসই হয় না। কাকাবাবু কিন্তু খুব একটা উৎসাহিত হলেন না, আর চোখে ঘড়িতে সময় দেখলেন। স্নিগ্ধাদি হলেন আমাদের ছোটদির ছোটবেলার থেকে বন্ধু, কতদিন এসেছে আমাদের বাড়িতে। ছোটদির বিয়ে হওয়ার পর ঠিক 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল স্নিগ্ধাদির। স্নিগ্ধাদির বিয়েতে আমি ধুতি পরে গেছিলাম, আমার জীবনে সেই প্রথম ধুতি পরা। সিদ্ধার্থদাকেও আমরা আগে থেকে চিনি, ছোটদিদের কলেজের প্রফেসর ছিলেন।
আমাদের পাড়ার ফাংশনে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি আবৃত্তি করেছিলেন। স্নিগ্ধাদির সঙ্গে সিদ্ধার্থদার বিয়ে হবার পর একটা মুশকিল হয়েছে, কিন্তু স্নিগ্ধাদিকে স্নিগ্ধা বৌদি বলে ডাকবো না সিদ্ধার্থদাকে জামাইবাবু, আমি কিন্তু তা করতে পারি না। এখনও সিদ্ধার্থ দায়ী বলি, আর রিনি হচ্ছে স্নিগ্ধাদির বোন, আমার সেই সমান ক্লাস 8-এ পড়ে। পড়াশোনা এমনিতে ভালোই, কিন্তু অঙ্কে খুব কাঁচা। কঠিন অ্যালজেব্রা তো পারেই না, জিওমেট্রিতেও এত সোজা তাও পারে না। তবে রিনি বেশ ভালো ছবি আঁকে। স্নিগ্ধাদি কাছে এসে এক মুখ হেসে বললে, কি রে সন্তু, তোরা কবে এলি? আর কে এসেছে? মাসিমা আসেননি? বনানিও আসেনি? আমি বললাম, ওরা কেউ আসেনি, আমি কাকাবাবুর সঙ্গে এসেছি। কাকাবাবুর কথা শুনে ওরা তিনজনেই পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। চাকরি থেকে রিটায়ার করার আগে কাকাবাবু তো দিল্লিতেই থাকতেন বেশিরভাগ, তাই স্নিগ্ধাদি দেখেননি আগে। সিদ্ধার্থদা কাকাবাবুকে বললেন, আমি আপনার নাম অনেক শুনেছি, আপনি তো আর্কিওলজিক্যাল সার্ভেতে ডিরেক্টর ছিলেন। আমার এক মামার সঙ্গে আপনার কাকাবাবুর কথাবার্তা বলার যে কোনো উৎসাহ নেই, শুকনো গলায় জিজ্ঞেস করলেন, তুমি কি করো? সিদ্ধার্থদা বললেন, আমি কলকাতায় একটা কলেজে ইতিহাস পড়াই। কাকাবাবু সিদ্ধার্থদার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ইতিহাস পড়াও? কোনো সাবজেক্ট কি ছিল? ইন্ডিয়ান হিস্ট্রি? সিদ্ধার্থদা বিনীতভাবে বললেন, হ্যাঁ, আমি বৌদ্ধ আমল নিয়ে কিছু রিসার্চ করেছি। কাকাবাবু বললেন, ও বেশ ভালো। আচ্ছা, তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো, এবার আমাদের যেতে হবে, চল সন্তু। সিদ্ধার্থদা বললেন, আপনারা কোন দিকে যাবেন? চলুন না, একসঙ্গেই যাওয়া যাক। আমি অধীর আগ্রহে কাকাবাবুর মুখের দিকে তাকালাম। কাকাবাবু যদি রাজি হয়ে যান তাহলে কি ভালোই যে হয়, রোজই তো পাথর মাপামাপি করি। আজ একটা দিন যদি সবাই মিলে একটু বেড়ানো যায়। তাছাড়া হঠাৎ স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়ে গেল। কাকাবাবু একটু ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, না, তোমরাই ঘুরে ঘুরে দেখো, প্যারাগ্রাম বেশ ভালো জায়গা, আমরা অন্য জায়গায় যাব, আমাদের কাজ আছে। সিদ্ধার্থদা বললেন, তাহলে সন্তু থাক আমাদের সঙ্গে। স্নিগ্ধাদি বললেন, সন্তু, তুই তো এখানে কয়েকদিন ধরে আছিস, তুই তাহলে আমাদের গাইড হয়ে একটু ঘুরে টুরে দেখা না। আমরা তো উঠেছি শ্রীনগরে, এখানে একদিন থাকবো। আমি উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, স্নিগ্ধাদি, শ্রীনগর কেমন জায়গা গো? স্নিগ্ধাদি বললেন, কি চমৎকার, তোকে কি বলবো, এত ফুল আর আপেল কি সস্তা। তোরা এখনো যাসনি ওদিকে? না, এত সুন্দর যে মনে হয় ওখানেই সারা জীবন থেকে যায়। আমি একটু অহংকারের সঙ্গে বললাম, প্যারাগ্রাম ও শ্রীনগরের চেয়ে মোটেই খারাপ নয়, এখানে কাছাকাছি আরও কত ভালো ভালো জায়গা আছে। যিনি বলল, এই সন্তু, তুই একটু রোগা হয়ে গেছিস কেন রে, অসুখ করেছিল? আমি বললাম, না তো। তাহলে তোর মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে কেন? মোটেই না। নদীটার দিকে আঙুল দেখিয়ে রিনি জিজ্ঞেস করলো, এই নদীটার নাম কি রে? আমি বললাম, এটার নাম হচ্ছে লিদান নদী। আগেকার দিনে এর সংস্কৃত নাম ছিল লম্বোদরি। লম্বোদরি থেকেই লোকের মুখে মুখে লিদার হয়ে গেছে। আবার অমরনাথের রাস্তা এই নদীটাকেই বলা হয় নীলগঙ্গা। স্নিগ্ধাদি হাসতে হাসতে বললেন, সন্তুটা কিরকম বিজ্ঞের মতন কথা বলছে, ঠিক পাকা গাইডদের মতন। বাহ, আমরা তো এখানে 2 সপ্তাহ ধরে আছি, সব চিনে গেছি, আমি একা একা তোমাদের সব জায়গায় নিয়ে যেতে পারি। কাকাবাবু আবার ঘড়ি দেখলেন, আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, সন্তু, তুমি কি তাহলে এদের সঙ্গে থাকবে? তাই থাকো না হয়। আমি চমকে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবুর গলার আওয়াজটা যেন একটু অন্যরকম। হঠাৎ আমার বুকের মধ্যে একটা কান্না কান্না ভাব এসে গেল। কাকাবাবু নিশ্চয়ই আমার উপর অভিমান করেছেন, তাই আমাকে থাকতে বললেন। আমি তো জানি ঘোড়া পা নিয়ে কাকাবাবু একলা একলা কোনো কাজই করতে পারেন না,
সাহায্যও নেবেন না অন্য কারোর। আমি বললাম, কাকাবাবু আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবু তুমি বললেন, না তুমি থাকো না, আজ একটু বেড়াও ওদের সঙ্গে, আমি একলাই ঘুরে আসি। আমি জোর দিয়ে বললাম, না আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবুর মুখখানা পরিষ্কার হয়ে গেল। বললেন, চলো তাহলে, আর দেরি করা যায় না। আমি সিদ্ধার্থদাকে বললাম, আপনারা এখানে কয়েকদিন থাকুন না, আমরা তো আর সন্ধ্যেবেলাতেই ফিরে আসছি। সিদ্ধার্থদা বললেন, আমরা কাল সকালবেলা অমরনাথের দিকে যাব। সেই অমরনাথ মন্দির যাবেন তো? সেই অমরনাথ মন্দির পর্যন্ত যাবেন? সে তো অনেক দিন লাগবে। স্নিগ্ধাদি বললেন, ওই রাস্তায় যাব, যতটা যাওয়া যায়, খুব বেশি কষ্ট হলে যাব না বেশি দূর। আচ্ছা ফিরে এসে তোদের সঙ্গে দেখা হবে, তোরা কি এখানেই থাকছিস? সিদ্ধার্থদা কাকাবাবুকে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কতদিন থাকবেন? কাকাবাবু বললেন, ঠিক নেই। বাস এসে গেছে। আমি আর কাকাবাবু বাসে উঠে পড়লাম। চলন্ত বাসের জানলা দিয়ে দেখলাম সিদ্ধার্থদা, স্নিগ্ধাদি আর রিনি হেঁটে হেঁটে যাচ্ছে লিদার নদীর দিকে। রিনি তত্ত্ব দিয়ে এগিয়ে গিয়ে নদীটার জলে পা ডোবালো। এবার আকাশ পুরনো হয় না। সোনমার্গেও আজ বেশ ভিড়, প্রচুর লোক বেড়াতে এসেছে। বরফের ওপরে স্কেটিং করছে, লাফাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে অনেকে। বরফের ওপরে লাফালাফি করার কি মজা! পড়ে গেলেও একটুও ব্যথা লাগে, জামা কাপড় ভেজে না, এমনকি শীতও কম লাগে। এখানকার হাওয়াতেই বেশি শীত। একটা মেয়ে স্কুল, একটা গার্লস স্কুল থেকে দল বেঁধে বেড়াতে এসেছে। একরকম পোশাক পরা, ওটা 40 মেয়ে, কি হুড়োহুড়ি করছে সেখানে। আর দুজন সাহেব মেম মুভি ক্যামেরায় ছবি তুলছে অনবরত। আমরা অবশ্য ওদিকে যাব না, আমাদের খেলাধুলো করার সময় নেই। কাকাবাবু কাশ্মীরের ম্যাপ খুলে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন। তারপর দুটো ঘোড়া ভাড়া করে আমাকে বললেন, চলো। কাশ্মীর এসে একটা লাভ হয়েছে, আমি বেশ ভালো ঘোড়ায় চড়তে পারি এখন। প্রথম দিয়ে একদিন অবশ্য ভয় ভয় করতো, আর গায়ে কি ব্যথা হয়েছিল। এখন সব সেরে গেছে। এখন ঘোড়া গ্যালপ করলেও আমার কোনো অসুবিধে হয় না। প্রত্যেক ঘোড়ার সঙ্গেই একটা করে পাহারাদার ছেলে থাকে। আমি আমার সঙ্গে ছেলেটাকে ছাড়িয়ে অনেক দূর চলে যাই। সেই নির্জন পাহাড়ের ওপর দিয়ে একলা একলা ঘোড়া চালাতে চালাতে নিজেকে মনে হয় ইতিহাসের কোনো রাজপুত্রের মতো। অন্য কারোকে অবশ্যই কথাটা বলা যায় না, নিজের মনে মনেই ভাবি যেন আমি কোনো এক নিরুদ্দেশের দিকে যাত্রা করে চলেছি। প্রায় 1 ঘন্টা ঘোড়া চালিয়ে আমরা একটা ছোট পাহাড়ের মাথায় এসে পৌঁছলাম। এখানে কিচ্ছু নেই, সব দিক ফাঁকা, এদিক ওদিকে থোকা থোকা বরফ ছড়ানো, মানুষজনের কোনো চিহ্ন নেই। 3 দিক ঘিরে আছে বিশাল বিশাল পাহাড়। মেঘ ফুঁড়ে আরও উঁচুতে উঠে গেছে তাদের চূড়া। একদিকে ঢালু হয়ে বিশাল খাদ, অনেক নিচে দেখা যায় কিছু গাছপালা আর একটা গ্রামের মতো। এই পাহাড়টাতেও আমরা আগে একবার এসেছি, 2 মাস আগে হবে। পাহাড়টা বেশি উঁচু নয়, অনেকটা ঢিপির মতো। আরও 2টো পাহাড় পেরিয়ে এটায় আসতে হয়। 2-4টে বেটে বেটে পাইন গাছ আছে এ পাহাড়ে। পাইন গাছগুলোর ওপর বরফ পড়ে আছে, ঠিক যেন বরফের ফুল ফুটে আছে। এখানে আবার নতুন করে মাপামাপি করার কি আছে তা কে জানে। সব দিকেই তো শুধু বরফই ছড়ানো, বরফ না করলে কি করে বোঝা যাবে যে নিচে কি আছে? আর এই বরফের নিচে জানি না এখানে কি বন্দুক পাওয়া সম্ভব, কিংবা সোনা। কাকাবাবু ঘোড়াওয়ালা ছেলে দুটোকে ছুটি দিয়ে দিলেন, বললেন বিকেলবেলা আসতে। ঘোড়া দুটো বাঁধা রইল, আমাদের সঙ্গে স্যান্ডউইচ আর ফ্লাস্কে কফি আছে। আমাদের আর খাবার দাবারের জন্য নিচে নামতে হবে না। ক্রাস দুটো নামিয়ে রেখে কাকাবাবু তার উপর বসলেন। তারপর ওভার কোটের পকেট থেকে একটা হলদেটে পোকায় খাওয়া পুরনো বই বার করে দেখতে শুরু করলেন। আমাকে বললেন, সন্তু তুমি ততক্ষণ 4-5টা একটু দেখে নাও, একটু পরে কাজ শুরু করা যাবে। আমার মন খারাপ ভাবটা তখনও যায়নি। একটু ক্ষুণ্ণভাবেই বললাম, কাকাবাবু এই জায়গাটা তো আগে দেখেছি,
আর নতুন করে কি দেখবো? কাকাবাবু বই থেকে মুখ তুলে অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর খুব নরম গলায় বললেন, তোমার বুঝি খুব ইচ্ছে করছিল ওই সিদ্ধার্থদের সঙ্গে বেড়াতে? তা তো হবেই, ছেলে মানুষ। আমি থতমত খেয়ে নিই। না না, আমি কাজ করতেই চাই। এখন কাজ শুরু হবে না? কাকাবাবু আমার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে বললেন, কোনো কাজ শুরু করার আগে সেই জায়গাটা খুব ভালো করে দেখে নিতে হয়। শোনো, দেখার জিনিসের কোনো শেষ নেই। কোনো জায়গাতে গিয়েই কখনো ভাববে না দেখার কিছু নেই। সেই জায়গায় খোলা চোখ নিয়ে তাকালেই অনেক কিছু দেখতে পাবে। যেমন ধরো আকাশ। আকাশ কি কখনো পুরনো হয়? কোনো মানুষ সারা জীবনে এক রকমের আকাশ দুবার দেখেন। প্রত্যেক দিন আকাশের চেহারা অন্যরকম। পাহাড়ও তাই, কখনো রোদ্দুর, কখনো ছায়া। অমনি পাহাড়গুলোর চেহারা বদলে যায় না। একটুক্ষণ তাকিয়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমি আকাশের দিকে তাকালাম। আকাশটা সত্যিই খুব সুন্দর। হালকা তুলোর মতো মেঘ বেশ জোরে জোরে উড়ে যাচ্ছে। সেই মেঘগুলোর চেয়ে আরো উঁচুতে আবার ঘন কালো রঙের মেঘ, অথচ রোদ্দুরে রয়েছে। রিমিদের সঙ্গে যদি দেখা না হতো, বেড়াবার ইচ্ছেটা নতুন করে না রাখতো, তাহলে আকাশের দিকে তাকালে ভালোই লাগতো। কাকাবাবু বইটা পড়তে লাগলেন। আমি পাহাড়ের উল্টো দিকে একটুখানি নেমে গেলাম। এখানে একটা ছোট্ট গুহা আছে। গুহার মুখটা বেশ বড়, কিন্তু বেশি গভীর না। আগে বইতে পাহাড়ের গুহার কথা পড়লেই মনে হতো সেটা হবে অন্ধকার অন্ধকার, বাদুড়ের গন্ধ আর হিংস্র পশুর বাসা। সেদিক থেকে এই গুহাটা দেখলে একদম নিরাশই হতে হয়। কাশ্মীরে হিংস্র জীবজন্তু বিশেষ দেখা যায় না। গুহাটা বেশ ঝকঝকে তক্তকে। এক জায়গায় একটা ভাঙা উনুন আর আগুনের পোড়া দাগ। মনে হয় এইখানে একসময় কেউ ছিল। এত দূরে কেউ তো আর পিকনিক করতে আসবে না। বোধহয় কোনো সন্ন্যাসী এখানে এসে আস্তানা গেড়েছিল কোনো সময়। গুহাটার মধ্যে একটু বসেছি, অমনি বাইরে জোর করে বরফ পড়তে লাগলো। আমিও ছুটে বাইরে চলে এলাম। বরফ পড়ার সময় ভারী মজা লাগে। ছেঁড়া ছেঁড়া তুলোর মতো হালকা বরফ, গায়ে পড়লেও জামা কাপড় ভেজে না। হাতে জমিয়ে জমিয়ে বেশ শক্ত বলের মতনও বানানো যায়। বরফের মধ্যে খানিকটা দৌড়াদৌড়ি করে আমি শীত কমিয়ে দিলাম। তারপরে হাঁটু মেরে বসে গুঁড়ো গুঁড়ো বরফ জমিয়ে একটা মন্দির বানাতে লাগলাম। কাকাবাবু নেমে এসেছেন, বললেন, এসো এবার কাজ শুরু করা যাক। খানিকটা কাজ করে তারপর আমরা খেয়ে দেবো। তোমার খিদে পায়নি তো? না না, এক্ষুনি কি খিদে পাবে? বেশ, ফিতেগুলো বার করো। ব্যাগ দুটো আমি গুহার মধ্যে রেখেছিলাম, সেগুলো নিতে এলাম। কাকাবাবু আমার সঙ্গে সঙ্গে এলেন। গুহার চারপাশটা খুব মনোযোগ দিয়ে দেখে বললেন, এই গুহাটা আমার বেশ পছন্দ, এটার জন্যই এখানে আসি। আমি হঠাৎ বলে ফেলি, কাকাবাবু আমরা এই গুহাটায় থাকতে পারি না? তাহলে বেশ মজা হবে। কাকাবাবু বললেন, এখানে কি থাকা যায়? শীতে মরে যাবে। সামনেটা তো খোলা, আর যখন বরফের ঝড় উঠবে। কিন্তু সন্ন্যাসীরা তো এরকম গুহাতেই থাকে। সন্ন্যাসীরা যা পারে তাকে আমরা পারি? সন্ন্যাসীরা অনেক কষ্ট সহ্য করতে পারে। কাকাবাবু ক্লাস দিয়ে গুহার দেয়াল টুকে টুকে দেখতে লাগলো। চিন্তিতভাবে বললেন, আচ্ছা, এই গুহার কোনো জায়গা কি ফাঁপা হতে পারে? মনে তো হচ্ছে না। আমি কিছু বললাম না। পাথর আবার কখনো ফাঁপা হয় নাকি? কাকাবাবু আরো কিছুক্ষণ গুহাটা পরীক্ষা করলেন। মেঝেতে শুয়ে পড়ে টুকে টুকে দেখলেন। তারপর নিরাশভাবে বললেন, না, এখানে কিছু আশা নেই। কাকাবাবু গুহাটার মধ্যে কি যে পাবার আশা করছিলেন
তাও বুঝতে পারলাম না আমি। আর সময় নষ্ট না করে আমরা মাপার কাজ শুরু করলাম। এই মাপার কাজটা ঠিক যে পর হয় তা নয়। কাকাবাবু ফিতের একটা দিক ধরে থাকেন, আর একটা দিক ধরে আমি নেমে যাই, যতক্ষণ না ফিতেটা শেষ হয়। সেখানে আমি পা দিয়ে একটা দাগ কাটি। কাকাবাবু সেইখানে দাঁড়িয়ে থেকে বলেন, এবার ডান দিকে যাও। ডান দিকটা হয়ে গেলে কাকাবাবু হয়তো বলেন, এবার বাঁ দিকে যাও। অর্থাৎ কাকাবাবু এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি চারদিকে ঘুরতে থাকি। তারপর কাকাবাবু আবার খানিকটা এগিয়ে যান, আমি আবার মাপতে শুরু করি। সত্যি কথা বলতে কি, এরকমভাবে মাপায় যে কোনো রকম কাজ হতে পারে তা আমার বিশ্বাস হয় না। অবশ্য আমি কতটুকুই বা বুঝি। আমি ক্লান্ত হয়ে যাই, কাকাবাবু কিন্তু ক্লান্ত হন না। দিনের পর দিন এইভাবে চালিয়ে যাচ্ছেন। কলকাতায় ফেরার পর স্কুলের বন্ধুরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, এতদিন কাশ্মীরে থেকে কি করলি? আমি যদি বলি আমি শুধু কাকাবাবুর সঙ্গে পাথর মেপে এলাম, তাহলে কি কেউ সেই কথা বিশ্বাস করবে? কিংবা হয়তো হাসবে। ঘন্টা দুয়েক বাদে আমরা একটু বিশ্রাম নেবার জন্য থামলাম। পাহাড়টার চূড়া থেকে আমরা অনেকটা নিচে চলে এসেছি। পাহাড়ের নিচের গ্রামটা এখন অনেকটা স্পষ্ট দেখা যায়। ছোট ছোট কাঠের বাড়ি, রূপো তারের মতো একটা নদী। কাকাবাবু বললেন, ডান দিকে দেখো, পতাকা দেখতে পাচ্ছ? ডান দিকে আর একটা খাড়া পাহাড়, তার নিচে ছোট্ট উপত্যকা। সেই উপত্যকায় অনেকটা বেশ পরিষ্কার জমি, ঠিক যেন একটা ফুটবল খেলার মাঠের মতো। সেখানে কয়েকটা কি যেন জন্তু জানোয়ার নড়াচড়া করছে, এত দূরে যে ভালো করে দেখা যায় না। কাকাবাবু বললেন, ওগুলো কি জন্তু বুঝতে পেরেছ? না, ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে কুকুর নাকি হরিণ ওগুলো। কাকাবাবুর কাছে সবসময় ছোট একটা দূরবীন থাকে, সেটা আমার হাতে দিয়ে বললেন, এবার ভালো করে দেখো। দূরবীন চোখে দিয়েই দেখতে পেলাম কুকুর কিংবা হরিণ না, কতগুলো ঘোড়া সেই উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে একটাও মানুষজন নেই। আমি উত্তেজিত হয়ে বললাম, কাকাবাবু, ওগুলো কি বুড়ো ঘোড়া? ওদের কখনো কেউ ধরেনি? কাকাবাবু বললেন, না, ঠিক তার উল্টো। আমি অবাক হয়ে কাকাবাবুর দিকে তাকালাম। ঘোড়ার উল্টো মানে কি? মেয়ে ঘোড়া? মেয়ে ঘোড়াকে কি ঘুড়ি বলে? ঠিক জানি না, ইংরেজিতে বলে মেয়ার। কাকাবাবু, ওগুলো কি তবে মেয়ার? কাকাবাবু হাসতে হাসতে বললেন, না না, তা বলিনি। ওগুলো বুড়ো ঘোড়া নয়, ওগুলো বুড়ো ঘোড়া। চলতি বাংলায় যাকে বলে বেতো ঘোড়া। ওগুলো সব বুড়ো ঘোড়া? একসঙ্গে এত বুড়ো ঘোড়া কোথা থেকে এলো? আর তুমি কি করে জানলে? আমি আগেও দেখেছি। এই ব্যাপারটা শুধু কাশ্মীরেই দেখা যায়। এগুলো হচ্ছে ঘোড়াদের কবর খাটো। এইসব পাহাড়ি জায়গাতে তো বুড়ো ঘোড়া কোনো কাজে লাগে না, তাই ঘোড়াগুলো খুব বুড়ো হয়ে গেলে এইরকম উপত্যকায় ছেড়ে দেয়। ওখান থেকে উঠে আসতে পারবে না, ওখানেই আস্তে আস্তে মরে যায় একদিন। কি নিষ্ঠুর! কেন বাড়িতে রেখে দিতে পারে না? নিষ্ঠুর নয়, বাড়িতে রেখে দিলে তো তাকে খেতেও দিতে হবে। এরা গরিব মানুষ, কাজ না করিয়ে কি শুধু শুধু বসিয়ে কারোকে খাওয়াতে পারে? তাই চোখের আড়ালে যাতে মরে যায় তাই ছেড়ে দিয়ে আসে। নিজের হাতে মারতে হলো না। বুড়ো ঘোড়ার কোনো দাম নেই, কেউ কিনবেও না। এদেশে তো কেউ ঘোড়ার মাংস খায় না, তাহলে বাজারে বিক্রি হতে পারত। ফ্রান্সে ঘোড়ার মাংস খায়। ঘোড়াগুলো ওখানে থেকে মরার জন্য প্রতীক্ষা করছে, এ কথা ভেবেই আমার খুব কষ্ট হতে লাগলো। যতদিন ওরা মনিবের হয়ে কেটেছে ততদিন ওদের যত্ন ছিল। মানুষ বড় স্বার্থপর। মানুষও তো খুব বুড়ো হয়ে গেলে আর কাজ করতে পারে না, তখন কি তাদের তো এরকমভাবে ছেড়ে দিয়ে আসে? আমি দূরবীনটা নিয়ে ভালো করে দেখতে লাগলাম। এবার দেখতে পেলাম
ওই উপত্যকার এখানে সেখানে অনেক হাড় ছড়িয়ে আছে। আগে যারা মরেছে, যে ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো খুব রোগা রোগা, খাবার কিছুই নেই বোধ হয়। ঘোড়ারা কি আসন্ন মৃত্যুর কথা বুঝতে পারে? কাকাবাবু বললেন, নাও নাও, আবার কাজ শুরু করা যাক। আমি ফিতের বাক্স নিয়ে আবার উঠে দাঁড়ালাম। এরপরেই একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেল। কাকাবাবু তাড়াতাড়ি ওপরে ওঠার চেষ্টা করতেই বরফে কাঁচ পিছলে গেল। কাকাবাবু মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। কাকাবাবুকে ধরার জন্য আমি হাতের জিনিস ফেলে ছুটতে যাচ্ছিলাম। কাকাবাবু সেই অবস্থাতেই আমাকে চেঁচিয়ে বললেন, আই সন্তু, দৌড়বি না, পাহাড়ের ঢালু দিকে দৌড়তে নেই, আমি নিজেই উঠছি। আমি থমকে দাঁড়ালাম। কাকাবাবু উঠে দাঁড়ালেন আস্তে আস্তে। ক্রাসটা নিচু হয়ে কুড়িয়ে নিতে যেতেই আবার পড়ে গেলেন। এবার পড়েই গড়াতে লাগলেন নিচের দিকে। প্রচণ্ড ভয় পেয়ে আমি চিৎকার করে উঠলাম। এবার আমি দৌড়তেও সাহস পেলাম না। নিচের দিকে তাকিয়ে আমার মাথা ঘুরতে লাগলো। কাকাবাবু গড়িয়ে গড়িয়ে একেবারে নিচে নেমে যাচ্ছেন, সেই ঘোড়াদের কবরখানার দিকে। কাকাবাবু দু হাত দিয়ে প্রাণপণে কিছু একটা চেপে ধরার চেষ্টা করছেন, কিন্তু ধরার কিছু নেই। একটা গাছ বা লতাপাতাও নেই। আমার বুকের মধ্যে ধকধক করতে লাগলো। কি হবে? হ্যাঁ, এখন কি হবে? আমি একবার 5-6টা সিঁড়ি গড়িয়ে পড়েছিলাম আমার বাড়িতে, কিন্তু এ তো হাজার হাজার সিঁড়ির চেয়েও নিচু। খানিকটা দূরে গিয়ে কাকাবাবু থেমে গেলেন। সেখানেও গাছপালা কিছুই নেই। কি ধরে কাকাবাবু থামলেন আমি বুঝতে পারলাম না। থেমে গিয়ে কাকাবাবু নিষ্পন্দ হয়ে পড়ে রইলেন। এবার আর কিছু না ভেবে আমি দৌড় লাগালাম কাকাবাবুর দিকে। সবসময় তো আর সাবধান হওয়ার কথা মনে থাকে না। দৌড়েই বুঝতে পারলাম কি দারুণ ভুল করেছে। পাহাড়ের ঢালু দিকে দৌড়তে গিয়ে আমি আর থামতে পারছি না। আমার গতি ক্রমশ বেড়ে যাচ্ছে। কাকাবাবু কাছাকাছি গিয়ে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। ওর হাত ধরে চেঁচিয়ে উঠলাম, কাকাবাবু। কাকাবাবু মুখ তুলে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বললাম না পাহাড়ের নিচের দিকে দৌড়তে নেই, আর কখনো এরকম করবে না। সে কথা অগ্রাহ্য করে আমি বললাম, কাকাবাবু তোমার লাগেনি তো? তোমার লেগেছে কিনা বলো। না, আমার কিছু হয়নি। তুমি তুমি এতটা গড়িয়ে পড়লে কি করে? ও কিছু না, ওতে কিছু হয় না। আমি উঠে দাঁড়িয়ে কাকাবাবুকে টেনে তুলতে গেলাম। কাকাবাবু আমার হাত ছাড়িয়ে নিজেই উঠে দাঁড়ালেন। কাকাবাবুর একটা পা ভাঙা, কিন্তু মনের জোর অসাধারণ। এমন ভাব করলেন যেন কিছুই হয়নি। কিন্তু চোখে হাত দিয়েই কাকাবাবু বললেন, এই যা, আমার চশমা। চশমা ছাড়া কাকাবাবু প্রায় কিছুই দেখতে পান না। খুব কাছে থেকেও মানুষ চিনতে পারেন না। গড়িয়ে পড়ার সময় কাকাবাবুর চশমাটা কোথাও হারিয়ে গেছে। কাছাকাছি কোথাও দেখতে পাওয়াও গেল না। হারিয়ে গেলে যদি অসুবিধায় পড়তে হয়, সেই জন্য কাকাবাবুর এক জোড়া চশমা থাকে। আর একটা আছে তাঁবুতে। আমি বললাম, যাকে কাকাবাবু, তোমার তো আর একটা চশমা আছে। কাকাবাবু বললেন, কিন্তু এখন আমি এতটা রাস্তা ফিরবো কি করে? তাছাড়া সেটাও যদি কোনো রকমে হারিয়ে যায়, তাহলে তো সব কাজই বন্ধ হয়ে যাবে। তুমি দাঁড়াও, আমি চশমাটা খুঁজে দেখি। সেই ডালু পাহাড়ে এক পা উঠতে বা নামতেই ভয় করে। সেখানে চশমা খোঁজা যে কি শক্ত ব্যাপার, তা বলে বোঝানো যাবে না। কাকাবাবু আর আমি দুজনেই ধরে রইলাম। তারপর খুঁজতে লাগলাম চশমা। প্রায় 15 মিনিট বাদে দেখা গেল বরফের মধ্যে সেটা গেঁথে আছে। একটা গাঁটি ভাঙা, আর কোনো ক্ষতি হয়নি। হঠাৎ আমার কান্না পেয়ে গেল। কাকাবাবু যদি তখন সত্যি সত্যি পড়ে যেতেন, আমি একলা এখানে কি করতাম? কাকাবাবুকে পেলে আমি ফিরেও যেতে পারতাম না, কিংবা একলা একলা আমি আবার বসে পড়লাম। কাকাবাবু, আমার এই কাজে ভাল লাগে না। কাকাবাবু বললেন, ভালো লাগে না? বাড়ির জন্য মন কেমন করছে? আমি উত্তর না দিয়ে মুখ গোমজ করে বসে রইলাম।
সত্যি আমার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু কাকাবাবুকে তো আমি দেখতেই দিইনি। কাকাবাবু বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি না হয় সিদ্ধার্থদের সঙ্গেই চলে যাও। আর তুমি কি করবে? তুমি এখানে একলা একলা থাকবে? হ্যাঁ, আমি থাকবো। আমি যে কাজটা আরম্ভ করেছি সেটা শেষ না করে তো যাব না। সিদ্ধার্থ দাদের সঙ্গে যাওয়ার কথা শুনে আমার একটু আনন্দই হয়েছিল, কিন্তু কাকাবাবুকে একলা ফেলে যেতেও ইচ্ছা করে না। কাকাবাবু একলা একলা পাহাড়ে ঘুরবে? কাকাবাবু কি ভাবছেন আমি নিজের কষ্টের কথা ভেবে চলে যেতে চাইছি? মোটেই তা না। কাকাবাবুর জন্যই তো আমার চিন্তা হচ্ছে। আমি বললাম, কাকাবাবু, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমার সঙ্গেই ফিরবো। ফিতে মাপার কাজ আমার ভালো লাগে না। ঠিক আছে, কাল থেকে অন্য একটা কম বয়সী ছেলেকে ঠিক করবে, সে ফিতে ধরবে, আর তুমি তুমি আমার পাশে থাকবে। কিন্তু কাকাবাবু, আমরা কি করছি? কি হবে এইরকম ফিতে মেপে? কাকাবাবু একটুক্ষণ অন্যমনস্ক হয়ে রইলেন, তারপর বললেন, সন্তু, তুমি তো এখনো ছেলে মানুষ, এখন সব বুঝবে না, বড় হলে বুঝবে। আমরা যা খুঁজছি তা যদি পাই, সেটা কত বড় আবিষ্কার। তাহলে আরো লোকজন নিয়ে এসে ভালো করে খুঁজলে হয় না? আসলে আমি বিশেষ কারুকে বলতেই চাই না, কারণ যা খুঁজছি তা যদি শেষ পর্যন্ত না পাই, লোকে শুনে তো হাসাহাসি করবে। পাবই যে তারও তো কোনো মানে নেই। সুতরাং চুপচাপ খোঁজাই ভালো। যদি হঠাৎ পেয়ে যাই, তখন সবাই অবাক হবে। তখন তোমাকেই সবাই বলবে, বাহাদুর ছেলে। কাকাবাবু, আসলে আমরা কি খুঁজছি? সোনা? কাকাবাবু চমকে উঠে বললেন, কি বললে? সোনা? না না, সোনা টোনা কিছু নয়। পাহাড়ে ঘুরে ঘুরে কেউ সোনা পায় নাকি? যত সব বাজে কথা। তাহলে আমরা খুঁজছি একটা চৌকো পাতকুয়া। চৌবাচ্চাও বলতে পারো, কিন্তু সাধারণ চৌবাচ্চার থেকে অনেক গভীর। চলো, আজকের মতো ফেরা যাক এবার ইতিহাস প্রসিদ্ধ রাস্তায়। সেদিন সন্ধ্যেবেলা পায়েলগ্রামে আমাদের তাঁবুতে ফিরে এসে টের পেলাম আমার বাঁ পায়ে বেশ ব্যথা হয়েছে। কখন একটু মুচকে গেছে টের পাইনি। আয়োডেক্স মালিশ করলাম বেশ করে। কাকাবাবু যদিও বললেন তার কিছু হয়নি, তবুও আমি ওর দু পায়ে ভালো করে মালিশ করে দিলাম। বলতে ভুলে গেছি, এখানে সন্ধ্যা হয় কখন জানেন? রাত 9টার সময়। 8:30 পর্যন্ত বিকেলের আলো থাকে। প্রথম প্রথম ভারী অদ্ভুত লাগতো। আমাদের রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেলেও বাইরে তখন বিকেল। সূর্য অস্ত যাবার পরেও অনেকক্ষণ পর্যন্ত দিনের আলো। আমাদের দেশে কত জায়গায় কত যে সব আশ্চর্য ব্যাপার আছে, বই পড়ে এই পৃথিবীটাকে কিছুই চেনা যায় না। সিদ্ধার্থ দ্বারা বলেছিলেন ওরা আজকের রাতটা প্লাজা হোটেল থাকবে। ভেবেছিলাম ফিরে এসে ওদের সঙ্গে দেখা করে আসবো, কিন্তু পায়ের ব্যথার জন্য আর যাওয়া হলো না। হোটেলটা বেশ খানিকটা দূরে। বিছানায় শুয়ে নিদার নদীর শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা উঠে কাকাবাবুকে কিছু না বলেই আমি বেরিয়ে পড়লাম একলা একলা। আজ কাকাবাবুর থেকে আগে উঠেছি আমি। নিদার নদী পায়েলগ্রামে যেখানটায় ঢুকেছে, সেখানে একটা ছোট্ট কাঠের ব্রিজ। আমি ব্রিজটার ওপর দাঁড়িয়ে রইলাম। সিদ্ধার্থ দ্বারা অমরনাথে যাবেন, এই রাস্তা দিয়েই যেতে হবে। একটু পরেই দেখা গেল ওদের সঙ্গে আরও কয়েকজন লোক আছেন আর দুজন গাইড। সবাই ঘোড়ার পিঠে। স্নিগ্ধাদি আর রিনিকে তো চেনাই যায় না। ব্রিচেস, ওভারকোট, মাথার টুপি, হাতে দস্তানা, চোখে কালো চশমা। সিদ্ধার্থদাকেও বেশ মানিয়েছে, তবে সিদ্ধার্থদার ঘোড়াটা ওর তুলনায় বেশ ছোট। স্নিগ্ধাদি আমাকে দেখেই বলি, এখানে দাঁড়িয়ে আছিস? আমরা ভাবলাম বুঝি তোর সঙ্গে আর দেখাই হলো না, কারণ সারাদিন কোথায় ছিলি?
সোনমার্গ গেছিলাম। ওখানে কি করলি? ওখানে তো দেখার কিছু নেই। আমি চট করে একটু আকাশের দিকে তাকালাম। সত্যি আকাশটা রোজই নতুন হয়ে যায়। সিদ্ধার্থদা বললেন, সন্তু, তুমিও আমাদের সঙ্গে গেলে পারতে। আমি গম্ভীরভাবে বললাম, আমাদের এখানে অনেক কাজ আছে। সিদ্ধার্থদা হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, ছুটিতে পাহাড়ে বেড়াতে এসে আবার কাজ কি? এখানেও স্কুলের হোম টাস্ক করছো নাকি? উত্তর দিলাম না। ওদের সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম খানিকটা। রিনিকে বললাম, শোন, মুখে অনেকটা করে ক্রিম মেখে নে, নাহলে কিন্তু ভীষণ চামড়া ফাটে। রিনি খিলখিল করে এসে বলল, দিদি দেখছো সন্তু কিরকম বড়দের মতো কথা বলতে শিখেছে। আমি তোদের থেকে বেশি দিন আছি না, আমি তো এসব জানবই। তুই সত্যি আমাদের সঙ্গে গেলে পারতিস। তুই বেশ গাইড হতিস আমাদের। জানিস, আমি অনেকগুলো ছবি এঁকেছি, তোকে দেখানোই হলো না। আমার তো ইচ্ছা হচ্ছিল এক্ষুনি ওদের সঙ্গে চলে যাই, যে পোশাক পরে আছি সেভাবেই, কিন্তু তা হয় না। আমি একটু অবজ্ঞার সঙ্গেই বললাম, বন্যাতে এমন কিছু দেখবার নেই। আর সব মন্দির টন্দির দেখতে আমার ভালো লাগে। তাছাড়া আমি তো চন্দনবাড়ি আর কোলাই পর্যন্ত গিয়েছি একবার। স্নিগ্ধাদি বললেন, হ্যাঁ রে, আমরা ফিরে আসা পর্যন্ত থাকবি তো? আমাদের তো যাওয়া আসা নিয়ে বড় জোর 7 দিন, কিংবা রাস্তা খারাপ থাকলে কিন্তু তার আগেও ফিরে আসতে পারি। আমি জোর দিয়ে বললাম, হ্যাঁ থাকবো। তিনি ঘোড়ার ওপর একটু ভীতু ভাবে বসেছিল। আমি ওকে বললাম, এই ঠিক করে শক্ত হয়ে বস, প্রথম দিনে একটু গায়ে ব্যথা হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তিনি বললো, যা, তোকে আর শেখাতে হবে না, এলি না তো আমাদের সঙ্গে। আমি বললাম, তোরা ওনার থেকে ফিরে আয়, তখন অন্য কোথাও আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাব। তারপর ওরা এগিয়ে গেল। আমি দাঁড়িয়ে থেকে ওদের দিকে হাত নাড়তে লাগলাম। ক্যাম্পে ফিরেই আবার সব কিছু অন্যরকম হয়ে গেল। কাকাবাবু ততক্ষণে উঠে পড়েছেন। আমি বাইরে বেরিয়েছিলাম বলে কিছু জিজ্ঞেস করলেন না, এক মনে ম্যাপ দেখছিলেন। এক সময় মুখ তুলে বললেন, সন্তু, আমি ঠিক করলাম পাহাড় গ্রামে আমাদের থাকাটা ঠিক হবে না। এখান থেকে যাতায়াত করতে অনেক সময় যায়। সোনমার্গ থেকে কাল পাহাড়ের নিচে যে ছোট্ট গ্রামটা দেখলাম, ওখানে গিয়েই দিন 10 থাকা যাক। আমি আকাশ থেকে পড়লাম, পায়েলগ্রাম থেকেও চলে যেতে হবে? সিদ্ধার্থদা, রিনি, স্নিগ্ধাদিদের সঙ্গে আর দেখা হবে না? আমি মুখ শুকনো করে জিজ্ঞাসা করলাম, ওই গ্রামে থাকবো? ওখানে থাকার জায়গা আছে? কাকাবাবু আমার মুখের দিকে না তাকিয়েই বললেন, সে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তাকে ঘোড়াওয়ালা ছেলে দুটোর সঙ্গে কথা বলেছি, ওরাও ওই গ্রামে থাকে, তাই বেশ ভালো হবে। চেনাশোনা কারোর সঙ্গে দেখা হবে না, নিরিবিলিতে কাজ করা যাবে। চেনাশোনা লোকের সঙ্গে দেখা হলে সবাই খুশি হয়। কাকাবাবু সব কিছুই অন্যরকম। ওই ছোট্ট গ্রামে থাকতে আমার একটু ইচ্ছা করছে না। তবু পাহেলগ্রামে কত লোকজনের সঙ্গে দেখা হয়। এখন এই জায়গা ছেড়ে আবার কোন ধার ধারে গোবিন্দপুরে যেতে হবে। কিন্তু কাকাবাবু একবার যখন ঠিক করেছেন তখন যাবেন। কাকাবাবু বললেন, জিনিসপত্র সব গুছিয়ে নাও, বেশি দেরি করে আর কি লাভ। বাস স্টপের কাছে আজও সুচা সিংয়ের সঙ্গে দেখা। চাল একখানা হাত আমার কাঁধের ওপর রেখে বললেন, কি খোকাবাবু, কাল সোনমার কি রকম বেড়ানো হলে? তারপর হা হা করে এসে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, কি প্রফেসর সাহেব, কাল যে বললেন সোনমার্গ যাবেন না, আমি তো কাল দেখলাম আপনারা সোনমার্গ থেকে ফিরছেন বিকেলবেলা। কাকাবাবু নিরাশভাবে বললেন, আমরা কবে কোথায় যাই কোনো ঠিক তো নেই। তাই এই গরিব মানুষের গাড়িতে যেতে আপনার এ তো আপত্তি কেন? আমি তো ওই দিকেই যাই। আরে তোমাকে শুধু শুধু কষ্ট দিতে চাই। আরে এতে তকলিফ কি আছে? আপনি এত বড় পড়ালেখা জানা আদমি,
আপনার যদি একটু সেবা করতে পারি। আচ্ছা, আপনি আজ কোন দিকে যাবেন? আজও সোনমার্গই যাব? হ্যাঁ, আজও সোনমার্গেই যাব। সুচার সিং একটু অবাক হয়ে গেলেন। রুকুচকে খানিকক্ষণ চিন্তা করে বললেন, আবার সোনমার্গ? ওখানে কিছু পিলেন? জায়গাটা তো এই একদম নিয়ারা, কিচ্ছু নেই। কাকাবাবু হাসতে হাসতে বললেন, সিংজি তুমি মিথ্যেই ভাবনা করছো, আমি সোনা খুঁজছি না, সে সাধ্যও আমার নেই। সুচা সিং গলার আওয়াজ নিচু করে বললেন, আপনি মটনের পুরনো মন্দিরে গেছেন? সবাই যে সুরজ দেবতার মন্দিরে যায় সেখানে নয়, পাহাড়ের ওপরে যে পুরনো মন্দির, লোকে বলে ওই মন্দির ললিতাদিত্যের আমলের চেয়েও পুরনো। সিকান্দার বুক সিকান ওই মন্দির ভেঙে দেয়। কেন এত কষ্ট করে ওই বিরাট মন্দির ভেঙে দিল জানেন? ওই মন্দিরের কোনো জায়গায় মন মন সোনা পুঁতা আছে। সিকান্দার বুক সিকান তা খুঁজে পায়নি, সেই সোনা এখনো আছে। কাকাবাবু বললেন, তাহলে সে কথা আমাকে বলে দিচ্ছ কেন? সোনার কথা কি সবাইকে বলতে আছে? নিজেই খুঁজে দেখো না। সুচা সিং কাকাবাবুকে একটু তোষামতের সুরে বললেন, আপনারা পণ্ডিত লোক, আপনারা জানেন রাজারা কোথায় কোন জায়গায় গুপ্ত সম্পদ লুকিয়ে রাখতে। সাধারণ লোকেরা কি ওসব জানতে পারে? তাই যদি হতো সিংজি, তাহলে পণ্ডিতরা এত গরিব হয় কেন? পণ্ডিতরা সোনার খোঁজ কিছুই জানে না। আচ্ছা চলি। সুচা সিং বাধা দিয়ে বললেন, আরে দাঁড়ান দাঁড়ান, ও তো ব্যস্ত হচ্ছেন কেন? কমসে কম এক পেয়ালা চা তো খান আমার সঙ্গে। কাকাবাবু বললেন, আমি সকালে 2 কাপের বেশি চা খাই না, সেই 2 কাপ চা আমার খাওয়া হয়ে গেছে। তাহলে খোকা বাবুকে কিছু খাইয়ে দিই। খোকা বাবু জিলিপি খেতে খুব ভালোবাসে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি কিছু খাবো না, আমার পেট একদম ভর্তি। তবু সুচা সিং আজ কিছুতেই ছাড়লেন না। অনেক চেষ্টা করেও তাকে এড়ানো গেল না। আমি জোর করে আমাদের তুললেন নিজের গাড়িতে। একটা বেশ মজবুত জিপ গাড়ি। সুচা সিং সেই গাড়িতেই ওইদিকে কোথায় যেন যাচ্ছে, কোনো একজন সরকারি হোমলা চোমলার সঙ্গে দেখা করতে। যাওয়ার পথে সুচা সিং অনেক গল্প করতে লাগলেন। আমি অবশ্য সব বুঝতে পারলাম না। আমি তাকিয়ে রইলাম বাইরের দিকে। কি সুন্দর ছবির মতন রাস্তা, পাহাড় চিরে এঁকে বেঁকে উঠেছে। দুপাশে পাইন আর পপলারের বন, মাঝে মাঝে চেনার গাছও দেখা যায়। চেনার গাছগুলো কি বড় বড় হয়, অনেকটা দেবদারু গাছের মতো, কিন্তু পাতাগুলো অন্যরকম। হঠাৎ হঠাৎ চোখে পড়ে যায় আখরোট, খোবানি আর নাশপাতির গাছ। এগুলো অবশ্য আমার চোখে এখন নতুন লাগে না। আমি গাছ থেকে বুনো আপেল আর আঙুর ছিঁড়েও খেয়েছি। কলকাতায় বসে এ কথা স্বপ্নেও ভাবা যায়? কত যে গোলাপ ফুল রাস্তাঘাটে ফুটে আছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, সিংজি তুমি এই কাশ্মীরে কতদিন আছো? সুচা সিং বললেন যে কাশ্মীরে যখন যুদ্ধ হয় 47 সালে, তখন তিনি এসেছিলেন এই এখানে লড়াই করতে। তখন সৈনিক ছিলেন। যুদ্ধে তার একটা আঙুল কাটা দেয়। সুচা সিং তার বাঁ হাতটা দেখালেন। সত্যি তার কোড়ে আঙুলটা নেই। সুচা সিং হাসতে হাসতে বললেন, আমি সবাইকে কি বলি জানেন? এই কোড়ে আঙুলের ধাক্কা দিয়েই আমি হানাদারদের তাড়িয়ে দিয়েছি। তারপর তুমি এখানেই থেকে গেলে? না, যুদ্ধ থামলে ফিরে গিয়েছিলাম, কিন্তু কাশ্মীর আমার এমন পছন্দ হয়ে গেল, বাহিনীর কাজ ছেড়ে দিয়ে আমি এখানেই চলে এলাম ব্যবসা করতে। এখন আমি এখানকারই নই, কাশ্মীরি মেয়েকেই শাদি করেছি।
200 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম, 200 টাকা। এখন দেখুন না, আমার 9খানা গাড়ি কাটছে। কাশ্মীরের মাটিতে সোনা আছে, বুঝলেন, সোনা। ওই ইতিহাসে দেখুন না, সবারই লোভ ছিল কাশ্মীরের দিকে। কাকাবাবু তাকে উৎসাহ দিয়ে বললেন, তুমি লেগে থাকো, তুমি হয়তো একদিন এই সোনার খোঁজ পেয়েও যেতে পারো সিংজি। সোনমার্গ পৌঁছে সুচা সিং তার চেনা একজন লোককে ডেকে বললেন, এই প্রফেসর খুব বড় আদমি, সব সময় এর দেখাশোনা করবে। তারপর সুচা সিং চলে গেলেন। কাকাবাবু অবশ্য সুচা সিং এর চেনা লোকটিকে পাত্তাই দিলেন না। তার হাতে গিয়ে সোজা চলে এলেন ঘোড়াওয়ালাদের ঝটলার দিকে। গতকালের সেই ছেলে দুটোকেই ঠিক করলেন আজও। কোনো রকম দরাদরি না করেই ঘোড়ায় চড়ে বসলেন, বললেন চলো। একটু দূরে গিয়েই কাকাবাবু থামলেন। ঘোড়াওয়ালার ছেলে দুটোকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? নাম জিজ্ঞেস করতেই ওদের কি লজ্জা, মেয়েদের মতন ওদের ফর্সা গাল একেবারে লাল হয়ে গেল, কিছুতেই বলতে চায় না। কেউ বুঝি কখনো ওদের নাম জিজ্ঞেস করে। একজন আরেকজনের মুখের দিকে তাকাতাকি করছে আর পিক করে হাসছে। তাই দেখে আমি আর কাকাবাবু হাসতে লাগলাম। অনেক কষ্টে জানা গেল একজনের নাম আবু তালেব, আর একজনের নাম তো বোঝাই যায় না, শুধু মনে হলো যে ওর নাম হুদ্দা। কি আর কিছু নেই, শুধু হুদ্দা। থাকলেও তা সে জানে না। নামটা যেন খুবই একটা অপ্রয়োজনীয় ব্যাপার। কাকাবাবু আমার দিকে চেয়ে বললেন, এরা হচ্ছে খস জাতি, এদিককার পাহাড়ে এদের দেখা যায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এখানে না এলে কি জানতে পারতাম খস জাতি নামেও একটা জাতি আছে আমাদের দেশে। সে জাতির একটা ছেলে নিজের নামটাও ভালো করে জানে না। হুদ্দার মতন একটা বিদঘুটে নাম কে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তাই নিয়েই ও খুব খুশি। অথচ কি সুন্দর দেখতে ছেলেটাকে, বেশ চটপটে, বুদ্ধিমান। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোমাদের গ্রামে থাকার জায়গা পাওয়া যাবে? আমাদের থাকতে দেবে? ছেলে দুটি মুখ চাচাই করতে লাগলো। এরকম প্রশ্ন ওরা কখনো শোনেনি। ওদের গ্রামে বোধহয় কোনো বাইরের লোক থাকেনি কখনো। কাকাবাবু পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে বললেন, যদি থাকতে দাও তাহলে রোজ 10 টাকা করে ভাড়া দেবো। তাছাড়া খাবার খরচ আলাদা। যে কোনো রকমের একটা ঘর হলেই আমাদের চলবে। টাকাটা দেখেই ওদের মুখে হাসি ফুটল। পরস্পর কি যেন আলোচনা করে নিয়েই ওরা রাজি হয়ে গেল। তা বলে ওদের কিন্তু লোভী মনে করা উচিত নয়। ওরা বড্ড গরিব তো, টাকার খুব দরকার ওদের। কলাঙ্গীর নামে একটা জায়গা আছে, সেই দিকেই ওদের গ্রাম। আমরা উঠতে লাগলাম পাহাড়ি পথে। পাশ দিয়ে রূপোর পাতের মতো একটা নদী বয়ে যাচ্ছে। কাকাবাবু বললেন, ওর নাম কঙ্গনা নদী। সন্তু, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা চলে গেছে লাদাখে। এমনিতে লোক যাকে লাদাখ বলে। এই রাস্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর। রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কত মানুষ যে প্রাণ হারিয়েছে তার ইয়ত্তা নেই। আস্তে আস্তে ঘোড়া চলছে। আমি চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, কি সুন্দর জায়গাটা। এখানে এলে মরার কথা মনেই হয় না। পাহাড়ের পর পাহাড়ের সারি, দূরে পাহাড়ের একটা মাথা সব পাহাড়কে ছাড়িয়ে জেগে রয়েছে। সেটা দেখতে ঠিক মন্দিরের মতো। কাকাবাবু, মন্দিরের মতো ওই পাহাড়টার নাম কি? ঠিকই বলেছিস, মন্দিরেরই মতো। সাহেবরা ওই পাহাড়ের নাম দিয়েছে ক্যাথেড্রাল পিক। সব পাহাড় ছাড়িয়ে উঠেছে ওর মাথা। দেখলেই মনে হয় না একসময় দেবতারা থাকতেন এখানে। ওই যে রাস্তাটার কথা বললাম, ওটাকে ওয়াঙ্গাত বলে। ওটাকে ওয়াঙ্গাত নালাও বলে। ওই রাস্তা শুধু লাদাখে নয়, ওটা দিয়ে সমরকান্দ, পামির, বোখারা, তাসখান্দ পর্যন্ত যাওয়া যায়। হাজার হাজার বছর আগে থেকেও মানুষ ওই রাস্তা দিয়েই যাতায়াত করেছে। এই রাস্তাটার জন্যই আমার এখানে আসা। আমি জিজ্ঞাসা করলাম, কাকাবাবু,
এই রাস্তা দিয়েই কি আর্যরা ভারতে এসেছিল? কাকাবাবু বললেন, তা ঠিক বলা যায় না। আর্যদের বোধহয় রাস্তা কিছু কিছু বানিয়েও নিতে হয়েছিল। ইন্দ্র কাশ্মীরে পাহাড় ফাটিয়ে বদ্ধ জলাশয়ের মুক্তি দিয়েছিলেন, এরকম একটা কাহিনীও আছে। যেতে যেতে একটা মিলিটারি ক্যাম্প পড়লো, বন্দুকধারী মিলিটারি এসে আমাদের আটকালো। কাকাবাবু ঘোড়া থেকে নেমে তার সঙ্গে কি যেন কথা বললেন, দেখালেন কাগজপত্র। যে কোনো জায়গায় ঘোরাফেরা করার অনুমতিপত্র কাকাবাবুর আছে। কাকাবাবুর কাছে একটা রিভলভার থাকে, সেটা আর তার লাইসেন্সও দেখালেন বার করে। মিলিটারি লোকেরা আমাদের চা না খাইয়ে কিছুতেই ছাড়বে না, প্রায় জোর করে নিয়ে গেল ওদের তাঁবুতে। আমাদের দেখে ওরা হঠাৎ যেন খুব খুশি হয়ে উঠেছে। কাকাবাবু বললেন, ওরা তো কথা বলার লোক পায় না, মাসের পর মাস এখানে এমনি পড়ে আছে, আমাদের দেশকে পাহারা দিচ্ছে, তাই কথা বলার লোক পেলে ওদের বেশ ভালোই লাগে। সেখানে দুধে সেদ্ধ করা চা আর হালুয়া পেলাম, অল্প করলাম কিছুক্ষণ। আমাকে একজন মিলিটারি বলল, বাবু হরিণের শিং নেবে? এই নাও। বেশ একটা হরিণের শিং উপহার পেয়ে গেলাম। মিলিটারি দুজনেই পাঞ্জাবির শিখ, ভারী ভালো লোক, ঠিক আত্মীয় স্বজনের মতন ব্যবহার করছিল আমাদের সঙ্গে। আমরা একটা পাহাড়ি গ্রামে থাকবো শুনে ওরা তো অবাক, এত রকম অসুবিধার কথা বলল। কাকাবাবু সেসব হেসে উড়িয়ে দিলেন। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আবার উঠতে লাগলাম পাহাড়ি রাস্তায়। কাকাবাবু বললেন, আমরা ৭,৫০০ ফিটেরও বেশি উঁচুতে এসেছি। আবু তালেব আর হুদাদের গ্রাম পাশাপাশি, কোন গ্রামে থাকবো তাই নিয়ে ওরা দুজনে আমাদের টানাটানি করতে আরম্ভ করবে, কেউ ছাড়বে না। শেষ পর্যন্ত সব দেখে শুনে কাকাবাবু ঠিক করলেন আবু তালেবদের গ্রামটাতেই থাকবে, তবে হুদা আমাদের রান্না টান্না করে দেবে, বা এইসব ব্যাপার, অন্যান্য যে সমস্ত ব্যাপার রান্না বান্না, এগুলো হুদা দেখাশোনা করবে। এই জন্য সেও রোজ 10 টাকা করে পাবে। ওদের গ্রামে পৌঁছানো মাত্র গ্রামের সব লোক ভিড় করে এসে আমাদের ঘিরে ধরল। সবারই চোখে মুখে দারুণ কৌতূহল। ওদের গ্রামের বাচ্চারা কিংবা মেয়েরা আমাদের মতো জামা কাপড় পরা মানুষই কখনো দেখে। আবু তালেব নিজস্ব ভাষায় ওদের কী সব বোঝালো, ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করলো খানিকক্ষণ। তারপর আমাদের একটা ঘরে নিয়ে গেল, একখানা ছোট্ট কাঠের ঘর, বোধহয় অন্য কেউ থাকতো, ওদের জন্য এইমাত্র খালি করা হয়েছে। কাকাবাবু একবার দেখেই ঘরটা পছন্দ করে ফেলেছেন। গ্রামখানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছোট কাঠের বাড়ি, পাহাড়ের গায়ে বাড়িগুলো যেন একদম সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছে। পাহাড়ের নিচের দিকে খুব ঘন জঙ্গল। শুনলাম এই গ্রামের একটাই শুধু অসুবিধা, খুব জলের কষ্ট। পাহাড়ের একেবারে নিচু থেকে জল আনতে হয়। হোক, এই শীতে বেশি জল তো লাগবে না আমাদের। আমাদের ঘরখানার পেছনেই খানিকটা সমতল জায়গা, তারপর খাদ নেমে গেছে। খাদের ওপারে আর একটা পাহাড়, সেই পাহাড়টা ভর্তি জঙ্গল। জানালা দিয়ে তাকালে মনে হয় ঠিক যেন বিরাট একটা পাহাড়ের ছবি আকাশের গায়ে ঝোলা। অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কাকাবাবু বললেন, চন্তু, ঘরটা ভালো করে গুছিয়ে দেয়, জায়গাটা বেশ নিরিবিলি, আমার খুব পছন্দ হয়েছে। তুই এখানে থাকতে পারবি তো? আমি ঘাড় কাত করে বললাম, হ্যাঁ। কতদিন থাকবো এখানে? এই দিন 10-12। এর মধ্যে যদি কিছু না হয় তাহলে এবারকার মতো ফিরে যেতে হবে। তোরও তো স্কুলের ছুটি ফুরিয়ে আসবে, তাই না? আমার স্কুল খুলতে এখনো 20 দিন বাকি। ঠিক আছে, এবার ভালো করে কাজ শুরু করতে হবে। আমার শুধু একবার মনে হলো, সিদ্ধার্থ দাস, স্নিগ্ধাদি, রিনিটা জানতেও পারবে না আমরা কোথায় আছি। এর সঙ্গে আর দেখা হবে না। দু চোখে আগুন, এক অশ্বারোহী। এখানে আমাদের 3-4 দিন কেটে গেল। সারাদিন কাকাবাবু আর আমি ঘুরে বেড়াই, ফিতে নিয়ে মাপামাপি হয়, জঙ্গলের ভেতরেও চলে যাই।
কাজ অবশ্য কিছুই হচ্ছে না, তবে বেড়ানো তো হচ্ছে। কাশ্মীরে অনেকেই বেড়াতে যায়, কিন্তু কেউ তো গুজর খস জাতির লোকেদের সঙ্গে তাদের গ্রামে থাকেনি। এই জায়গার লোকেরা যে কি ভালো তা কি বলবো। আমাদের সঙ্গে ওরা অসম্ভব ভালো ব্যবহার করে। ওরা অনেকেই আমাদের ভাষা বোঝে না, আমিও ওদের ভাষা বুঝি না, তবু কোনো অসুবিধে হয় না, হাত পা নেড়ে বুঝিয়ে দেওয়া যায়। একদিন আমার কোটের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল, সেটা সেলাই করার জন্য আমি ছুঁচসুতো খুঁজছিলাম, কিছুতেই আর সেটা ওদের বোঝাতে পারি না। একবার নিয়ে এলো কি জানেন, একটা গামলা, একবার নিয়ে এলো বটি। শেষ পর্যন্ত যখন বুঝতে পারলো, তখন কোটটা ছো মেরে নিয়ে গেল আমার কাছ থেকে। একটু বাদেই ওদের বাড়ি থেকে বোতাম সেলাই করে আনলো। সন্ধেবেলায় বাড়ি ফিরে দরজা জানলা সব বন্ধ করে থাকতে হয়। শীত এখানে বড্ড বেশি, খুব হাওয়া, সেই জন্য ঘরের মধ্যে আমরা আগুন জ্বেলে রাখি। খাওয়া দাওয়া বেশ ভালোই, গরম গরম মোটা মোটা চাপাতি আর মুরগির ঝোল। তা তো আছেই, তাছাড়া গ্রামের একটি মেয়েও দিনের বেলা আমাদের রান্না টান্না করে দেয়। কাশ্মীরের লোকেরা ভালো রান্না করে, তবে নুন দেয় বড্ড বেশি, বলে বলেও আর কমানো যায় না। এরা সবাই এত বেশি নুন খায় যে আমাদের কম নুন খাওয়ার কথা বিশ্বাসই করতে পারে না। এরা ঝালও বেশি খায়, তবে সেটা এতদিনে আমার অভ্যেস হয়ে গেছে। সারাদিনটা আমার বেশ ভালো কাটে। সন্ধ্যের সময়ও মন্দ লাগে না, তখন গ্রামে দু চারজন বুড়ো লোক আসে, আগুনের ধারে বসে গল্প হয়। কিন্তু রাত্রিটা আমার আর কাটতেই চায় না, ঘুম আসে না, খুব ভয় করে। চারদিক নিঝুম, মনে হয় নিজের বাড়ি থেকে কোথায় কত দূরে পড়ে আছি। বেশ কয়েকদিন হয়ে গেল বা আমার কাছ থেকে কোনো চিঠিও পাইনি। আমারও লেখা হয়নি, পহেলগাম থেকে লিখতাম, কিন্তু এখানে ধারে কাছে তো পোস্ট অফিসও নেই। বাড়ির জন্য মাঝে মাঝে মন কেমন করে, একটু একটু, বেশি না। আমার কুকুরটার কথাও খুব মনে পড়ে। এতদিন পর ফিরে গেলে ও কি আমায় চিনতে পারবে? মোটে তো 2 সপ্তাহ হলো এসেছি, অথচ মনে হয় যেন কতদিন কলকাতাকে দেখিনি। এইটাই বেশ মজার, বেড়াতে আসতেও খুব ভালো লাগে, আবার কয়েকদিন পরই কলকাতার জন্য মন ছটফট করে ওঠে। রাত্রিবেলা ঘুম আসবার আগে যতক্ষণ একলা জেগে থাকি, তখনই কষ্ট হয় বেশি। রাত্রিরে রোজ একটা শব্দ শুনতে পাই, সেটাই সবচেয়ে বেশি জ্বালায়। কিরকম একটা অদ্ভুত শব্দ, অনেকটা ছুটন্ত ঘোড়ার পায়ের শব্দের মতন, কিন্তু শব্দটা মিলিয়ে যায় না। মনে হয় যেন একই জায়গায় দাঁড়িয়ে একটা ঘোড়া অনবরত দৌড়বার ভান করছে। কিন্তু আমি ঘোড়াদের স্বভাব যেটুকু বুঝেছি, তারা তো ওরকম কখনো করে না। জানলা খুলেও দেখার উপায় নেই, মাঝরাত্রিরে ঠান্ডা হাওয়া লাগলে নির্ঘাত নিউমোনিয়া। তাছাড়া একলা একলা জানলা খুলতে আমার ভয়ও করে। এদিকে ওর মধ্যে কাকাবাবু আবার ঘুমের ঘরে কথা বলতে শুরু করেছেন। কার সঙ্গে যেন তর্ক করছেন কাকাবাবু। উঠে গিয়ে যে কাকাবাবুর গায়ে ধাক্কা দেব, তাও ইচ্ছা করছে না। বালিশে মুখ গুজে কান বন্ধ করে শুয়ে রইল। আমার রীতিমতো কান্না পাচ্ছিল। প্রথম রাত্রিরে কাকাবাবুকে আমি ডাকিনি, দ্বিতীয় রাত্রিরে আর না ডেকে পারলাম না। কাকাবাবু ধড়মড় করে উঠে বসে বলল, কি 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 হয়েছে? আমি বিবর্ণ মুখ করে বললাম, একটা কিরকম বিচ্ছিরি শব্দ। কাকাবাবু কান খাড়া করে শুনলেন, তারপর বললেন, কেউ ঘোড়ায় চড়ে যাচ্ছে, এত ভয় পাচ্ছ কেন? আপনি শুনুন। অনেকক্ষণ ধরে ঠিক একই জায়গায় ওই একরকম শব্দ। কাকাবাবু আরেকটু শুনলেন, হালকাভাবে বললেন, ঘোড়ারই তো শব্দ, আর তো কিছু না, ঘুমিয়ে পড়ো।
আমাদের জানলার খুব কাছে। কাকাবাবুর সাহস আছে খুব, উঠে গলায় কমফর্টারটা জড়ালেন, আর একটা কমফর্টার দিয়ে কান ঢাকলেন। ওভারকোটের পকেট থেকে রিভলভারটা বার করলেন। তারপর দেখলেন জানালাটা খুলে। টর্চ জেলে তাকিয়ে রইলেন বাইরে। 2-1 মিনিট দাঁড়িয়ে রইলেন সেখানে। আবার জানালা বন্ধ করে এসে বললেন, ওটা কিছু নয়, নিশ্চিন্তে ঘুমো। কাকাবাবু জানালা খুলে টর্চটা যখন জ্বেলেছিলেন তখন শব্দটা বন্ধ হয়ে গিয়েছিল। জানলা বন্ধ করতেই আবার শুরু হলো। আমার গলা শুকিয়ে গেল। ফ্যাকাশে গলায় বললাম, কাকাবাবু আবার শব্দ হচ্ছে। হোক না, শব্দ হলে ক্ষতি কি আছে? যা চোখে দেখা যায় না তার থেকে ভয়ের কিচ্ছু নেই। কিন্তু আরে এরকম পাহাড়ি জায়গায় অনেক কিছু শোনা যায়। রাত্রিরে সব আওয়াজই বেশি বেশি মনে হয়। তাছাড়া পাহাড়ের নানান খাঁজে হাওয়া লেগে কত রকম শব্দ হয়, কত রকম প্রতিধ্বনি। এ নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। ঘুমিয়ে পড়লে কিছুই শোনা যায় না। আমি বললাম, কাকাবাবু আমার যে কিছুতেই ঘুম আসছে না। কাকাবাবু আমার খাটের কাছে এগিয়ে এলেন। তারপর বললেন, ঠিক আছে, তুই চোখ বুজে শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাতেই তোর ঘুম এসে যাবে। কিন্তু এ কথা শুনে আমার লজ্জা করি। আমি কি ছেলে মানুষ নাকি যে আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে? তাছাড়া কাকাবাবু আমার জন্য জেগে বসে থাকবেন? আমি বললাম, না না, তার দরকার নেই, এবার আমি ঘুমোতে পারবো। কাকাবাবু বললেন, হ্যাঁ সেই ভালো, ভয়কে প্রশ্রয় দিতে নেই। এ তো শুধু একটা শব্দ, এতে ভয় পাবার কি আছে? আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে জিজ্ঞাসা করলাম, ঠিক মনে হচ্ছে না ঘোড়ার খুরের শব্দ আমাদের জানলার খুব কাছে? কাকাবাবু আবার রিভলভারটা হাতে নিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কন হ্যায়? কোনো সাড়া শব্দ নেই। তবে শব্দটা এবার আর থামল না। কাকাবাবু বললেন, এমনও হতে পারে শব্দটা অনেক দূরে হচ্ছে, পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে মনে হচ্ছে খুব কাছে। এত শীতে বাইরে বেরোনো উচিত নয়, না হলে বাইরে বেরিয়ে দেখা যেত। আচ্ছা দেখা যাক কাল কিছু ব্যবস্থা করা যায় কিনা। পরদিন সন্ধ্যেবেলা গ্রামের বৃদ্ধরা এলেন আমাদের সঙ্গে গল্প করতে। বড় বড় মগে চা ঢেলে খাওয়া হতে লাগলো। ঘরের এক কোণে আগুন জ্বলছে। মাঝে মাঝে আমি তার মধ্যে একটা দুটো কাঠ ছুঁড়ে দিচ্ছি। কাকাবাবু এ কথা সে কথার পর দুজন বৃদ্ধকে এই শব্দটার কথা জিজ্ঞাসা করলেন। একজন বৃদ্ধ শুনেই সঙ্গে সঙ্গে বললেন, বুঝেছি বাবু সাহেব, কাল তাহলে হাকো এসেছিল। কাকাবাবু বললেন, হাকোকে? কোনো দিন মাঝরাত্রিরে ঘোড়া ছুটিয়ে যায়, তবে ও কারোর ক্ষতি করে না। অত রাত্রিরে ঘোড়া ছুটিয়ে কোথায় যায়? বৃদ্ধ দুজন চুপ করে গেলেন। কাকাবাবু হাসতে হাসতে বললেন, তাছাড়া ঘোড়া ছুটিয়ে যায় না তো কোথাও, এক জায়গায় দাঁড়িয়েই তো ঘোড়া চাবলায়। ওই রকমই। কাকাবাবু আমার দিকে ফিরে ইংরেজিতে বললেন, নিশ্চয়ই এবার একটা ভূতের গল্প শোনাবে, বুঝলি? গ্রামের লোকেরা এইসব অনেক গল্প বানায়, তারপর শুনতে শুনতে ঠিক বিশ্বাস করে ফেলে। কাকাবাবু বৃদ্ধদের আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা হাকুকে দেখতে কিরকম বলুন তো? কম বয়সী ছোকরা না বয়স্ক লোক? দিনের বেলা তার দেখা পাওয়া যায় না? বৃদ্ধ দুজন চুপ করে গিয়ে পরস্পরের চোখের দিকে তাকালেন। তারপর ফস করে লম্বা লম্বা বিড়ি ধরিয়ে অন্যমনস্কভাবে ধোঁয়া টানতে লাগলেন, যেন তারা ও বিষয়ে আর কিছুই বলতে চান না। কাকাবাবু তবু ছাড়বেন না, আবার জিজ্ঞেস করলেন, এই যে আপনারা হাকো না কার কথা বললেন, রাত্রির বেলা ঘোড়া ছুটিয়ে যায়, তাকে দেখতে কি রকম? একজন বৃদ্ধ বললেন, বাবু সাহেব ও কথা থাক, হাকো আপনার কোনো ক্ষতি করবে না, শুধু শব্দই শুনবেন, আপনার ভয়ের কিচ্ছু নেই। কাকাবাবু হেসে উঠে বললেন, শুধু শব্দ কেন, তার চেহারা দেখলেও আমি ভয় পাবো না।
আমি তো তার কোনো ক্ষতি করিনি। দিনের বেলা কেউ দেখেছে? না, দিনের বেলা কেউ তাকে দেখেনি। আপনি তাকে কখনো দেখেছেন রাত্রিরে? বৃদ্ধটি চমকে উঠে বললেন, বাবু সাহেব, তাকে কেউ দেখতে চায় না। হাকোকে দেখলে কেউ বাঁচে না। হাকোর চোখ দিয়ে আগুন বেরোয়। তার চোখের দিকে চোখ পড়লেই মানুষ পুড়ে ছাই হয়ে যায়। তবে দিনের বেলায় সে আসে না। ইচ্ছে করে কারোর কোনো ক্ষতি সে করে না। কাকাবাবু বললেন, চোখ দিয়ে আগুন বেরোয়। তাকে দেখতে কি মানুষের মতো না জন্তুর মতো? কোনো গল্প টল্প শোনেননি? চোখের দিকে না তাকিয়ে পেছন দিক থেকে যদি কেউ দেখে? বৃদ্ধ বললেন, আমার ঠাকুরদার মুখে শুনেছি একবার একটি মেয়ে তার সামনে পড়ে গিয়েছিল। হাকু তখন হাত দিয়ে চোখ ঢাকা দেয়। মেয়েদের সে খুব সম্মান করে। সেই মেয়েটি দেখেছিল হাকু খুব সুন্দর দেখতে একজন যুবা পুরুষ, 30-এর বেশি বয়স নয়, খুব লম্বা, মাথায় পাগড়ি আর কোমরে তলোয়ার। তা সে বেচারা রোজ রাত্রিরে এখান দিয়ে ঘোড়া ছোটায় কেন? এ তো শুধু আজকালের কথা নয়, কতশো বছর ধরে যে হাকো এরকম ভাবে যাচ্ছে কেউ জানে না। হাকো ছিল একজন রাজার সৈন্য। লাদ্দাখের রাস্তা দিয়ে সে রাজার খত নিয়ে যাচ্ছিল। এক দুশ্মন তাকে একটা কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই থেকে প্রায় রাত্রিরে কাকাবাবু চুরুট টানতে টানতে হাসি মুখে গল্প শুনছিলেন। হঠাৎ সোজা হয়ে বসলেন, ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে? এখানে কুয়ো কোথায়? আমাকে আমাকে দেখিয়ে দিতে পারেন? বৃদ্ধ বললেন, না, আমরা কখনো দেখিনি, শুনেছি এসব ঠাকুরদা দিদিমার কাছে। আর একজন বৃদ্ধ বললেন, হ্যাঁ, আমিও শুনেছি ওইসব জঙ্গল টঙ্গলের দিকে বড় বড় কুয়ো আছে, একেবারে পাতাল পর্যন্ত চলে যায়। কাকাবাবু বললেন, আমাকে নিয়ে যাবেন সেখানে? অনেক বকশিস দেব। প্রথম বৃদ্ধ বললেন, না বাবু সাহেব, আমি কোনোদিন কুয়োটুয়োর কথা শুনিনি। এদিকে জলই পাওয়া যায় না, তা কুয়ো থাকবে কি করে? পাহাড়ের গর্ত টর্ত হয়তো আছে, তাই লোকে বলে। আমি হাকো সম্পর্কে আরও গল্প শুনতে চাইছিলাম, কিন্তু কাকাবাবুর আর কোনো উৎসাহ নেই ওর সম্পর্কে। কাকাবাবু উত্তেজিত হয়ে বারবার সেই কুয়োর কথা জিজ্ঞেস করতে লাগলেন। বৃদ্ধ দুজনকে জেরা করতে লাগলেন। সারা গ্রামের কেউ কোনোদিন জঙ্গলের মধ্যে সেই কুয়ো দেখেনি? বৃদ্ধ দুজন আর বিশেষ কিছুই বলতে পারলেন না। বকশিসের লোভ দেখিয়েও জানা গেল না কিছুই। মনে হলো হাকোর সম্পর্কে ওদের খুবই ভয় আছে। হাকোর ধারে কাছে যাওয়ার ইচ্ছেও নেই ওদের। সেদিন রাত্রিবেলা কাকাবাবু টর্চ আর রিভলভার হাতে নিয়ে জানলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। সেদিন কিন্তু কোনো শব্দই আর শোনা গেল না। কাকাবাবু হেসে বললেন, আজ আমাদের ভূত মশাই বোধহয় বিশ্রাম নিচ্ছে। রোজ কি আর সারা রাত ঘোড়া চালানো যায়? তাছাড়া রিভলভার থাকলে ভূতও ভয় পায়। পরের দিনও প্রথম রাত্রিরে কিছু শোনা যায়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম সেই রহস্যময় ঘোষাওয়ারকে, যার দু চোখ দিয়ে আগুন বেরোয়। তার নাম হাকু। তোরে যে লোক তার নাম জানলো, আমি হঠাৎ হাকুর সামনে পড়ে গেছি। হাকু আগুন জ্বালা চোখে তাকিয়েছে আমার দিকে। আমি দু হাত দিয়ে মুখ ঢেকে ভয় পেয়ে আমার ঘুম ভেঙে গেল। তখন শুনলাম বাইরে সেই শব্দ হচ্ছে। কাকাবাবুকে ডেকে তুললাম। কাকাবাবু টর্চ জেলে দেখার অনেক চেষ্টা করলো, কিছুই দেখা গেল না। আওয়াজ অনবরত চলল। যতক্ষণ জেগে রইলাম সেই খটখট 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 সেই শব্দ হতে লাগলো। হাকু যদি ভূত হয়, তাহলে ঘোড়াটাও কি ভূত? ঘোড়াটা মরলে কি ভূত হয়? আমার ভীষণ খারাপ লাগতে লাগলো। মনে হলো আর একদিনও এখানে থাকা উচিত নয়। কিন্তু কাকাবাবু কিছুতেই যাবেন না।
ঠাকুর গল্প শোনবার পরই কাকাবাবুর এই জায়গাটা সম্পর্কে আকর্ষণ আরও বেড়ে গেছে। সকালবেলা উঠলে কিন্তু ওইসব কথা আর তেমন মনে পড়ে না। কত রকম পাখির ডাক শোনা যায়, নরম রোদ্দুরে ঝকমক করে জেগে ওঠে একটা সুন্দর দিন। আবু তালেব আর হুদ্দা দুটো ঘুরে এসে হাজির হয়, মুখে সরল হাসি। তখন সব কিছুই ভালো লাগে। আজকাল আর আমি ঘোড়া চালাবার সময় ওদের কারোকে সঙ্গে নিই না, নিজেই খুব ভালো শিখে গেছি। এক এক সময় খুব জোরে ঘোড়া ছুটিয়ে যেতে ইচ্ছে করে। খানিকটা নিচে নেমে গেলে বেশ ভালো রাস্তা, সেখানে আর কোনো রকম ভয় নেই। কাকাবাবু বললেন, এদিকটা তো মোটামুটি দেখা হলো, চলো আজ বনের ভেতরটা ঘুরে আসি। আমি উৎসাহের সঙ্গে রাজি হয়ে গেলাম। বনের মধ্যে বেড়াতে আমার খুব পছন্দ হয়। এদিককার বনগুলো বেশ পরিষ্কার, ঝাউ আর চেনার গাছ। ভেতরটা অন্ধকার হলেও রাস্তা করে নেওয়া যায় সহজে। সেদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে সেই সাংঘাতিক কাণ্ডটা ঘটল। তারপর থেকেই আমাদের সব কিছু বদলে গেল। জঙ্গলের বেশ খানিকটা ভেতরে এসে আমরা পায়ে হেঁটে ঘুরছিলাম। কাকাবাবু এখানেও ফিতে বার করে মাপতে শুরু করেছে। এতদিনের আমার বদ্ধমূল বিশ্বাস হয়ে গিয়েছিল যে একজন লোকের যেমন এক এক রকম বাতিক থাকে, তেমনি ফিতে মাপার ব্যাপারটাও কাকাবাবুর বাতিক। নইলে এই জঙ্গলে ফিতে দিয়ে জায়গা মাপার কোনো মানে হয়? জঙ্গলের মাটি বেশ স্যাঁতস্যাঁতে। কাল রাত্রিরেও বরফ পড়েছিল। এখন বরফ বিশেষ নেই, কিন্তু গাছগুলো থেকে চুইয়ে জল পড়ছে। হাঁটতে গেলে পা পিছলে যায়। ফিতেরা ধরে দৌড়চ্ছিলাম। হঠাৎ আমি একটা লতা পাতার ঝোপে পা পিছলে পড়ে গেলাম। বেশি লাগেনি, কিন্তু উঠতে গিয়ে উঠতে পারলাম না। জায়গাটা কিরকম নরম নরম। দূর থেকে কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো সন্তু, লেগেছে? আমি উত্তর দিলাম, না না লাগেনি, কিন্তু দাঁড়াতে পারছি না কিছুতেই। পায়ের তলায় শক্ত কিছু নেই। হঠাৎ আমি বুঝতে পারলাম আমি নিচের দিকে নেমে যাচ্ছি। জায়গাটা আসলে ফাঁপা, উপরটা ঝোপে ঢাকা ছিল। চেঁচিয়ে ওঠার আগেই লতা পাতা ছিঁড়ে আমি পড়ে যেতে লাগলাম নিচে। কত নিচে কে জানে। ভয়ের চোটে নিশ্চয়ই আমি কয়েক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কখন নিচে গিয়ে পড়লাম টেরই পাইনি। চোখ খুলে প্রথমেই মনে হলো, আমি কি মরে গেছি না বেঁচে আছি? আর কি কোনোদিন মাকে বাবাকে দেখতে পাবো? মরে যাবার পর কীরকম লাগে তাও তো জানি না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা পচা পচা গন্ধ। হাতে চিমটি কেটে দেখলাম ব্যথা লাগলো, কিন্তু উপর থেকে পড়ার সময় খুব বেশি লাগেনি, কারণ আমার পায়ের নিচেও বেশ ছোপের মতন রয়েছে। আস্তে আস্তে অন্ধকারে চোখ সয়ে যাওয়ায় একটু একটু দেখতেও পাচ্ছে। তাহলে নিশ্চয়ই মরিনি। আমি একটা বড় গর্ত বা লুকোনো কোনো কুয়োর মধ্যে পড়ে গেছি। ভয়ের চেয়েও বেঁচে যে গেছি, এই জন্য একটু আনন্দই হলো সেই মুহূর্তে। আরও গভীর গর্ত যদি হতো, কিংবা তলায় যদি শুধু পাথর থাকতো, তাহলে এতক্ষণে আমি চেঁচিয়ে ডাকলাম, কাকাবাবু কাকাবাবু। কাকাবাবু অনেকটা দূরে আছেন, হয়তো শুনতে পাবেন না। নিচ থেকে কি আমার গলার আওয়াজ পৌঁছচ্ছে? উপর দিকটায় তাকিয়ে দেখলাম প্রায় অন্ধকার। লতা পাতা ছিঁড়ে যাওয়ায় সামান্য যা একটু ফাঁক হয়েছে, তাতেই একটু একটু আলো। তবে একটা খুব আসার কথা, ফিতের একটা দিক আমার হাতে তখনও ধরা আছে, অন্য দিকটা কাকাবাবুর হাতে। এইটা থেকে নিশ্চয়ই খুঁজে পাবেন। শক্ত করে ফিতেটা এক হাতে চেপে ধরে আমি এক হাতে চারপাশটায় কি আছে দেখার চেষ্টা করলাম। গর্তটা বেশ বড়, একটা কুয়োর মতন, কিন্তু জল নেই। এই কুয়োতেই কি হাঁকোকে মেরে ফেলা হয়েছিল? এটা কি হাঁকোর বাড়ি? ভয়ে আমার সারা গা শিরশিরিয়ে উঠল। আমি আবার চেঁচিয়ে উঠলাম, কাকাবাবু কাকাবাবু। চেঁচাতে চেঁচাতেই মনে হলো কাকাবাবু এসেও কি আমাকে তুলতে পারবেন এখান থেকে?
ঘোড়াপা নিয়ে কাকাবাবু একলা কি করবেন? কেন যে আবু তালেব আর খুদাকে আজ সঙ্গে আনিনি? কাকাবাবু এখান থেকে ওদের গ্রামে ফিরে গিয়ে ওদের ডেকে আনতে আনতেই যদি আমি মরে যাই, হচ্ছে যেন এর মধ্যেই আমার দম বন্ধ হয়ে আসছে। পচা পচা গন্ধটা বেশি করে নাকে লাগছে, আর বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমি মরে গেলে আমার মায়ের কি হবে? মাও যে তাহলে কাঁদতে কাঁদতে মরে যাবে। গলা ফাটিয়ে আরও কয়েকবার আমি কাকাবাবুর নাম ধরে চেঁচালাম। এখনো আসছেন না কেন? হয়তো এখানকার কোনো শব্দ ওপরে পৌঁছয় না। একটু বাদে আমার হাতের পিঠে টান পড়ল। কাকাবাবুর গলা শুনতে পেলাম। সন্তু, সন্তু, এই যে আমি নিচে। উপরে ক্যাচ খ্যাচ শব্দ হতে লাগলো। আমার গায়ে গাছ লতা পাতার টুকরো পড়ছে। কাকাবাবু ছুরি দিয়ে উপরের বন জঙ্গল সাফ করছে। খানিকটা পরিষ্কার হওয়ার পর কাকাবাবু মুখ বাড়ালেন, ব্যাকুলভাবে বললেন, সন্তু, তোমার লাগেনি তো? সন্তু, সন্তু, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। না, আমার লাগেনি। উঠে দাঁড়াতে পারবে? হ্যাঁ, আমি তো দাঁড়িয়েই আছি। তোমার আশেপাশে জায়গাটা কীরকম? কিছু দেখতে পাচ্ছি না, ভীষণ অন্ধকার এখানে। আমিও কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, একটু দাঁড়াও। কাকাবাবু আবার ছুরি দিয়ে গাছপালা কেটে সাফ করতে লাগলেন। গর্তের মুখটা প্রায় সবই পরিষ্কার হয়ে যাবার পর কাকাবাবু বললেন, সন্তু, ঠিক মাঝখানে এসে দাঁড়াও। তোমার কোটের সামনের দিকটা কেটে ধরো। আমি আমার লাইটারটা ফেলে দিচ্ছি। কোট পাততে হলো না, এখন আমি গর্তের ওপর দিকটা স্পষ্টই দেখতে পাচ্ছি। কাকাবাবু লাইটারটা ফেলে দিতেই আমি লুপে নিলাম। লাইটারটা জ্বালিয়ে দেখো ওখানে কি আছে। কাকাবাবু এই লাইটারে চুরুট ধরা, বেশ অনেকটা শিকা হয়। জেলে চারপাশটা দেখলাম। গর্তটা বহু পুরনো। দেয়ালের গায়ে বড় বড় গাছের শিকড়, দেখলে মনে হয় মানুষেরই কাটা গর্ত। একদিকে একটা সুড়ঙ্গের মতো, তার ভেতরটা এত অন্ধকার যে তাকাতেই আমার গা ছমছম করে উঠল। মোটকা গন্ধটা সেদিক থেকেই আসছে মনে হলো। সে কথা কাকাবাবুকে বলতেই তিনি উত্তেজিতভাবে বললেন, ঠিক আছে ঠিক আছে, কোনো ভয় নেই। আমি একটা দড়ি গাছের সঙ্গে বেঁধে আর একদিক নিচে নামিয়ে দিচ্ছি, তুমি শক্ত করে ধরবে। তখন আমার মনে পড়লো আমাদের ব্যাগের মধ্যে তো নাইলনের দড়ি আছে, ভীষণ শক্ত, কিছুতেই ছেড়ে না। তাহলে আর ভয় নেই, দড়ি ধরেই আমি উপরে উঠে যেতে পারবো। দড়িটা নিচে এসে পড়তেই আমি হাতের সঙ্গে পাক দিয়ে শক্ত করে ধরলাম। তারপর লাইটারটা নিভিয়ে দিয়ে বললাম, কাকাবাবু, আমি উঠছি ওপরে। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, না 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 না, উঠো না, চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কাকাবাবুর তো খোঁড়া পা, তাই নিয়ে নিচে নামবার দরকার নেই। আমি আমি চেঁচিয়ে বললাম, না না, তোমাকে আসতে হবে না, আমি নিজেই উঠতে পারবো। কাকাবাবু হুকুম দিয়ে বললেন, তুমি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। সেই দড়ি ধরে কাকাবাবু নেমে এলেন। মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে পিস পিস করে বললেন, সন্তু, এই গর্তের মুখটা চৌকো, এই সেই চৌকো পাতকু। আমরা যা খুঁজছিলাম বোধ হয় সেই জায়গা। বিস্ময়ে আমার মুখ দিয়ে আর কথা বেরোলো না। এই গর্তটা আমরা খুঁজছিলাম এতদিন ধরে, কিন্তু কি আছে এখানে? এখানে কি গুপ্তধন আছে? কাকাবাবু সুড়ঙ্গটার কাছে গিয়ে উঁকি মেরে বললেন, এর ভেতরে ঢুকতে হবে সন্তু। আচ্ছা সন্তু, তুমি ভেতরে ঢুকতে পারবে? কাকাবাবু এমনভাবে কথা বলছেন যেন এই গর্তটা তার বহুদিনের চেনা। আমরা যে বিপদে পড়েছি কাকাবাবুর ব্যবহার দেখে তা বোঝাই যাচ্ছে না, বরং বেশ একটা খুশি খুশি ভাব। এখান থেকে বেরোবার চেষ্টা করার বদলে তিনি ওই বিচ্ছিরি সুড়ঙ্গটার মধ্যে ঢুকতে চান। আমি কাকাবাবুর গা ঘেঁষে ওভারকোটটা চেপে ধরে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ ভয় করছে, আমি মরে গেলেও ওই অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকতে পারবো না। কাকাবাবু একলা ঢুকলেও ভয়, কাকাবাবুর যদি কোনো বিপদ টিপদ হয়ে যায়। কাকাবাবু নিচে নামবার সময় কাজ দুটোও আনেননি।
ওর এমনি দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে, কিন্তু উনি কিছু গ্রাহ্য করছেন না। কাকাবাবু বললেন, দাঁড়াও, আগে দেখে নি সুড়ঙ্গটা কত বড়। কাকাবাবু লাইটারটা জ্বালালেন, তাতে বিশেষ কিছু দেখা গেল না, শুধু জমঘট অন্ধকার। সন্তু, দেখ তো শুকনো গাছ টাছ আছে কিনা, যাতে একটু আগুন জ্বালা যায়। শুকনো গাছও নেই, বরং সবকিছুই ভিজে, কেমন স্যাঁত স্যাঁতে। পাথরের দেওয়ালে হাত দিলেও হাতে জল লাগে। কাকাবাবু অধীরে বললেন, কি মুশকিল, আগুন জ্বালাবার কিছু নেই, টর্চটা আনলে হতো। বুঝবই বা কি করে দিনের বেলা। আমি বললাম, কাকাবাবু এখন আমরা উপরে উঠে পড়ি, বরং পরে লোকজন ডেকে এনে দেখলে হয় না। কাকাবাবু প্রায় ধমক দিয়ে বললেন, না, এসব লোকজন ডেকে এনে দেখার জিনিস নয়। আমি বললাম, কাকাবাবু এই সুড়ঙ্গটার মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ। কাকাবাবু নাকে বড় রকম নিঃশ্বাস টেনে বললেন, গন্ধ? ওই আমি পাচ্ছি না তো। অবশ্য আমার একটু সর্দি সর্দি হয়েছে। গন্ধ থাক না, তাতে কি হয়েছে? কাকাবাবু ঝট করে পকেট থেকে বড় একটা রুমাল বার করে সেটাতে লাইটার থেকে একটু পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলেন। রুমালটা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আলোতে দেখা গেল গুহাটা বেশি বড় নয়। কাকাবাবু মাথা নিচু করে ভেতরে ঢুকতে যাচ্ছিলেন। আমি দারুণ ভয় পেয়ে কাকাবাবুকে টেনে ধরে চেঁচিয়ে উঠলাম, কাকাবাবু দেখো দেখো। গুহার একেবারে শেষ দিকে দুটো চোখ আগুনের মতো জল জল করছে। আমার তক্ষুনি মনে হলো হাঁকো বসে আছে। আমি প্রথমেই ভেবেছিলাম ওটা হাঁকোর বাড়ি, বেরিয়ে এসেই আমাদের পুড়িয়ে ছাই করে দেবে। কাকাবাবু একটু থমকে গেলেন। আমি ফিসফিস করে বললাম, হাঁকো, নিশ্চয়ই হাঁকো, ওরা বলেছিল কুয়োর মধ্যে। কাকাবাবু বললেন, দেখ হাঁকো আবার কি, তোর মাথার মধ্যে বুঝি ওই সব গল্প ঢুকেছে? তাহলে কি, চোখ দুটোতে আগুন জ্বলছে। আগুন কোথায়, আলো পড়ে চকচক করছে। তবে কি বাঘ? এত ঠান্ডা জায়গায় বাঘ থাকে না, খুব সম্ভব পাহাড়ি সাপ। পাইথন টাইথন হবে, ভয়ের কিছু নেই, পাইথন তেড়ে এসে কামড়ায় না। রুমালটা ততক্ষণ সাপটা পুড়ে গেছে, মিষ্টি গন্ধ আর ধোঁয়া বেরোচ্ছে সেটা থেকে। ভয় আমার গলা শুকিয়ে এসেছে, ধোঁয়ার জন্য আবার কাশি পেয়ে গেল। কাকাবাবু হুকুম করলেন, সন্তু, তোমার পকেট থেকে রুমালটা বের করো, আমি আগুন লাগিয়ে দিচ্ছি, তুমি ধরে থাকো ওটাকে। এক পাশে সরে গিয়ে হাতটা শুধু বাড়িয়ে দাও গুহাটার দিকে। কাকাবাবু রিভলভারটা বার করে বললেন, বেচারাকে মারা উচিত নয়, ও চুপ করে বসেছিল, আমাদের কোনো ক্ষতিও করেনি, কিন্তু সাপকে তো বিশ্বাস করা যায় না। আমাকে যে ভেতরে ঢুকতেই হবে। যদি সাপ না হয়, সাপ ছাড়া আর কোনো জন্তু এতক্ষণ চুপ করে বসে থাকে না। কাকাবাবু সেই চোখ লক্ষ্য করে পর পর দুটো গুলি করলেন। হঠাৎ গুহাটার মধ্যে একটা তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। এতক্ষণ অন্ধকারে টু শব্দটিও ছিল না। এখন গুহাটার ভেতরে কে যেন প্রচণ্ড শক্তি নিয়ে দাবাদাবি করছে। কাকাবাবু চেঁচিয়ে বললেন, সন্তু, সন্তু সরে দাঁড়াও, গুহার মুখটা থেকে সরে দাঁড়াও, ও এখন বেরোবার চেষ্টা করবে। প্রায় সঙ্গে সঙ্গেই সাপটার বিভৎস মুখখানা গুহা থেকে বেরিয়ে এলো, অনেকটা থেতলে গেছে। কাকাবাবু আবার দুটো গুলি ছুড়লেন। আস্তে আস্তে থেমে গেল সব ছটপটানি। আমি উল্টো দিকের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি পিছু হটতে গিয়ে মাথা ঠুকে গেল দেয়ালে। এত জোরে বুক ডিপ ডিপ করছে যে মনে হচ্ছে কানে তালা লেগে যাবে। পা দুটো কাঁপছে থরথর করে। কাকাবাবু এগিয়ে গিয়ে জুতোর ঠক্কর দিয়ে দেখলেন তখনও প্রাণ আছে কিনা। সেটা আর নড়ল না। আমি বললাম, কাকাবাবু, যদি ভেতরে আরও কিছু থাকে, সাপ কিংবা অন্য জন্তু জানোয়ার, সব একসঙ্গে দুটো করে থাকে না, আর কিছু থাকলে এতক্ষণে বেরিয়ে আসতো। তারপরেই কাকাবাবু গুহাটার মধ্যে ঢুকে পড়লেন। আমি বারণ করার সময়ই পেলাম না। তখন দিশেহারা হয়ে গিয়ে আমিও ঢুকে পড়লাম পেছন পেছন। এই রুমালটাও প্রায় পুড়ে এসেছে। হাতে ছ্যাঁকা লাগার ভয়ে
আমি সেটাকে ফেলে দিলাম মাটিতে। সেই আলোতে দেখা গেল গুহার মধ্যে একটা মানুষের কঙ্কালের টুকরো পড়ে আছে, শুধু মুন্ডু আর কয়েকখানা হাড়। একটা ভাঙা মাটির হাঁড়ি, একটা মস্ত বড় লম্বা বর্ষা, আর একটা চৌকো তামার বাক্স। কাকাবাবু সেই তামার বাক্সটা তুলে নিয়েই বললেন, সন্তু, শিগগির বাইরে চলে এসো। এই বদ্ধ গুহার মধ্যে আগুন জ্বালা হয়েছে, সেখানকার অক্সিজেন ফুরিয়ে আসছে, এক্ষুনি দম বন্ধ হয়ে আসবে, চলে এসো শিগগির। ঝোলানো দড়ি ধরে দেওয়ালের শিকড় বাকড়ে পা দিয়ে একেবারে ওপরে উঠে এলাম। আগে আমি, তারপর কাকাবাবু। কাকাবাবু খোঁড়া পা নিয়ে কত কষ্ট করে যে উঠলেন তা অন্য কেউ বুঝবে না, কিন্তু কাকাবাবুর মুখে কষ্টের কোনো চিহ্ন নেই। আমিও তখন বিপদ কিংবা কষ্টের কথা ভুলে গেছি। বাক্সটার মধ্যে কি আছে তা দেখার জন্য আর কৌতূহল চেপে রাখতে পারছি না। কত অ্যাডভেঞ্চার বইতে পড়েছি এইরকমভাবে গুপ্তধন খুঁজে পাওয়ার কথা। আমরাও ঠিক সেই রকম বাক্সটার মধ্যে মণিমুক্ত জহরত যদি ভর্তি থাকে। কাকাবাবু টানাটানি করে বাক্সটা খোলার চেষ্টা করলেন, কিছুতেই খোলা যাচ্ছে না। তালাবন্ধও নয়, কিন্তু কীভাবে যে আটকানো তাও বোঝা যায় না। আমি একটা বড় পাথর নিয়ে এলাম, সেটা দিয়ে ঠুকে ঠুকে একটা কোণ ভেঙে ফেলা হলো। বাক্সটা অবশ্য বহুকালের পুরনো, জোরে আছাড় মারলেই ভেঙে যাবে। ভাঙা দিকটা ছুরি ঢুকিয়ে চার দিতেই ডালাটা উঠে এলো। বাক্সটার ভেতরে তাকিয়ে আমি একেবারে নিরাশ হয়ে গেলাম। মণি মাণিক্য জহরত কিছুই নেই। কেউ যেন আমাদের ঠকাবার জন্যই বাক্সটা ওখানে রেখে গেছে। বাক্সটার মধ্যে শুধু একটা বড় গোল পাথর, গায়ে শ্যাওলা জমে গেছে। এটা বোধহয় আমাদের আগে ওই কুয়াটায় ঢুকে বাক্সটা খুলে সব মণিমুক্ত নিয়ে তারপর অন্যদের ঠকাবার জন্য পাথর ভরে রেখে গেছে। আমি কিছু বলবার আগেই কাকাবাবুর মুখে দারুণ আনন্দের চিহ্ন, চোখ দুটো জল জল করছে, ঠোঁটে অদ্ভুত ধরনের হাসি। কাকাবাবু চোখ থেকে চশমাটা খুলে ফেললেন। আমি ভাবলাম চশমার কাঁচ মুছবে, কিন্তু তা তো নয়। মাটিতে হাঁটু গেড়ে বসে বাক্সটা হাতে নিয়ে কাকাবাবু হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন। চোখ মুছে কাকাবাবু বললেন, সন্তু, এতদিনের কষ্ট আর সার্থক হল। কতদিন ধরে আমি এর স্বপ্ন দেখেছি, নিজেরও বিশ্বাস ছিল না সত্যি কোনোদিন সফল হবে। তোর জন্যই এটা পাওয়া গেল, তোর নামও সবাই জানবে। আমি কিছুই বুঝতে না পেরে কাকাবাবুর পাশে বসে পড়লাম। কাকাবাবু খুব সাবধানে পাথরটা তুললেন। এবার আমি লক্ষ্য করলাম ওটা ঠিক সাধারণ পাথর নয়, অনেকটা মানুষের মুখের মতো, যদিও কান দুটো আর নাক ভাঙা। সেই ভাঙা টুকরোগুলো বাক্সের মধ্যে পড়ে আছে। বোধহয় অজগরটার লেজের ঝাপটায় বাক্সটা উলটপালট হয়েছে, সেই সময় ভেঙে গেছে, কিংবা আগেও ভাঙতে পারে। কাকাবাবুর রুমাল দিয়ে ঘষে ঘষে শ্যাওলা পরিষ্কার করে ফেলার পর মুখ চোখে ফুটে উঠল। গলার কাছ থেকে ভাঙা, গোটা মূর্তি থেকে শুধু মুন্ডুটা ভেঙে আনা হয়েছে। বহুকালের পুরনো মূর্তি, এমন কিছু দেখতে সুন্দরও নয় যে আলমারিতে সাজিয়ে রাখা যায়। এটার জন্য কাকাবাবু এত বাড়াবাড়ি করছেন কেন? কাকাবাবু ছুরি দিয়ে মুন্ডুটার গলার কাছে খোঁচাতে লাগলেন। ঝুরঝুর করে মাটি খসে পড়ছে, অর্থাৎ মুন্ডুটা ফাঁপা, মাটি দিয়ে ভরে রাখা হয়েছে। এখনো ভাবছি, তাহলে বোধহয় এই মুন্ডুটার ভেতরে খুব দামি কোনো জিনিস লুকোনো আছে, হিরে মুক্ত। যদি নাও থাকে তবুও কোনো গুপ্তধনের নকশা অন্তত পাওয়া যায়। কিন্তু কিছুই বেরোলো না, শুধু মাটিই পড়তে লাগলো। একেবারে সাফ হয়ে যাওয়ার পর ভেতরটা ভালো করে দেখে নিয়ে কাকাবাবু আর একবার খুশি হয়ে উঠলেন। আমার দিকে ফিরে বললেন, সব মিলে যাচ্ছে। ভেতরে কি সব লেখা আছে দেখতে পাচ্ছিস তো? আমি অবশ্যই এই লিপির পাঠোদ্ধার করতে পারবো না, কিন্তু পণ্ডিতরা দেখলে
আমি সোনার খনি কিংবা গন্ধকের খনি আবিষ্কার করতে আসিনি, এটা খুঁজতেই এসেছিলাম। এটার কাছে সোনা রূপ তুচ্ছ। আমি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, এটা কার মুন্ডু? সম্রাট কনিষ্কের নাম শুনেছিস? পড়েছিস ইতিহাস? হ্যাঁ, পড়েছি। সম্রাট কনিষ্ককে দেখতে কিরকম ছিল কেউ জানে না। কয়েকটা প্রাচীন মুদ্রায় তার মুখের খুব ঝাপসা ছবি আছে, কিন্তু তার কোনো পাথরের মূর্তি মুখ নেই। এই সেই মুখ। তুই আর আমি প্রথম তার মুখ আবিষ্কার করলাম। শুধু মুখ নয়, তার জীবনের সব কথা। ইতিহাসের দিক থেকে এর যে বিরাট মূল্য, তা তুই এখনো হয়তো বুঝবি না, বড় হয়ে বুঝবি। সারা পৃথিবীর ঐতিহাসিকদের মধ্যে দারুণ সাড়া পড়ে যাবে। কিন্তু এটা যে সত্যি কনিষ্কের মাথা, তা কি করে বোঝা যাবে? ওই যে মাথার ভেতরে সব লেখা আছে। ব্যাপারটার গুরুত্ব আমি ঠিক বুঝতে পারিনি, কিছুই ঠিক বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, যদি কেউ যে কোনো একটা মুন্ডু বানিয়ে তার মধ্যে কিছু লিখে দেয়, তাহলেই কি সবাই বিশ্বাস করবে? কাকাবাবু বললেন, লেখার ধরন দেখে, ভাষা দেখে, মূর্তির গড়ন দেখে পণ্ডিতরা তার বয়স বলে দিতে পারে। সব বোঝা খুব শক্ত নয়, কিন্তু মূর্তির মাথার মধ্যে কিছু লেখা থাকে আমি তো কখনো শুনিনি। তাছাড়া কনিষ্কর মাথা এই গুহার মধ্যে এলো কি করে? শোন, তাহলে তোকে গোটা ব্যাপারটা বলি। একটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। পৃথিবীতে এরকম চমকপ্রদ ঐতিহাসিক আবিষ্কার খুব কমই হয়েছে। পিরামিডের লিপি কিংবা হিট্রাইট সভ্যতা আবিষ্কারের সময় যেরকম হয়েছিল, অনেকটা সেই রকম। কাকাবাবু পাথরের মুন্ডুটা সাবধানে রাখলেন সেই বাক্সের ভেতরে। আরাম করে একটা চুরুট ধরালেন, মুখে সার্থকতার হাসি। বললেন, তুই পাইথনটা দেখে খুব ভয় পেয়েছিলি না? আমি উত্তর না দিয়ে মুখ নিচু করলাম। ভাবতে গেলেই এখনো বুক কাঁপে। রিভলভার বন্দুক থাকলে পাইথন থেকে ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ নেই। বাঘ আয়না হলেই বরং বিপদ বেশি। বেচারা ওখানে নিশ্চিন্তে বাসা বেঁধেছিল, বসে বসে রাজার মুন্ডু পাহারা দিচ্ছিল। হরণ ছিল আমার হাতে। কাকাবাবু, তুমি কি করে জানলে যে মুন্ডুটা এইরকম একটা গুহার মধ্যে থাকবে? এরপর এই কাহিনীর বাকি অংশ আমি আমার এই গল্পের পরের পার্টে জানাবো।